শোনা যাচ্ছে? হ্যাঁ, স্টার্ট রিয়েল লাইফ। সেই কোন দেশে আমরা যাচ্ছিলাম, কোন দেশ ছেড়ে আমরা যাচ্ছিলাম, পেরিয়ে পেরিয়ে উঁচু নিচু ঢালু মাঠ, শিশির ভেজানো কাঁটা তার গাছপালা। আলপথে নেমে আমরা যাচ্ছিলাম, ধান ক্ষেত ভেঙে আমরা যাচ্ছিলাম। ছোট বোন আর মা বাবা গ্রামের লোক, তার পাশে আমি, দুলালি না প্রিয়বালা। শব্দ না করে চলে যাই, তবু ডাল নিচু হয়ে এসে ছুঁয়েছে কপাল মাথা। আর খসখসে হাতের পাতার মতনই গাছের পাতা। মা বাবা ডাকছে আমাদের ডাক নামে, আমি রইলাম আদুরে ছিটকে গিয়ে, কোথায় পড়লো কেউ জানলো না কিছু। আমরা সবাই কাঁটা তার পেরোলাম, আমরা সবাই ঘাড় নিচু মাথা নিচু। খাতা পেরোলাম, ইমিগ্রেশন খাতা, লঞ্চ পেরোলাম, তারপর ট্রেন পথ। কোন এক দেশে আমরা যাচ্ছিলাম, যত গেছি তত ছিঁড়ে ছিঁড়ে গেছে পথ। কোথায় সে দেশ, অতীতে ভবিষ্যতে, সে কোন বয়স আমরা ছেড়ে এলাম। দুলালি দুলালি, প্রিয়বালা প্রিয়বালা, রাস্তায় পড়ে হারিয়ে গিয়েছে নাম। খানিকটা নাম ধান খেতে পড়ে গেছে, খানিকটা গেছে নদী জলে আঘাটায়, খানিকটা নাম নিয়ে নিল পাঠশালা, খানিকটা গেল রাস্তার দাঙ্গায়। যে গাছের নিচে জিরোতে বসেছিলাম, খানিকটা নাম সেই গাছটায় আছে, খানিকটা নাম মাঠের শিশির নিল, খানিকটা গেছে রাত পরশের কাছে। খানিকটা নাম বেড়ায় আটকে গেল, খানিকটা গোঁজা রইল খড়ের গাজায়, খানিকটা নাম কাঁটা তারে বাঁধা রইল, আর খানিকটা ইমিগ্রেশনের খাতায়। এই যে নাম হারিয়ে যাওয়া, শিকড় হারিয়ে যাওয়া, তার যে যন্ত্রণা, দেশভাগের যে দীর্ঘস্থায়ী ক্ষত, তাই নিয়ে আজকে আমাদের আলোচনা। শুভ সন্ধ্যা। আজ মন খুলে আড্ডার তরফ থেকে আমরা কজন জড়ো হয়েছি, ঠিক নস্টালজিয়া নয়, সেই স্মৃতির খড়ের গাদার মধ্যে আমরা খুঁজে বেড়াবো কিছু আমাদের মধ্যে। কারোর স্মৃতি পূর্ববঙ্গের আছে, কেউ এবঙ্গেরই, কিন্তু আমাদের বিভিন্ন গল্পের মধ্যে, আমাদের ইতিহাসের মধ্যে তো বারবার এসছে দেশভাগের স্মৃতি। তাই সেটা কখনোই অতীত হয়ে যায় না, বারবার ফিরে আসে। বিশেষত এই যে স্বাধীনতা দিবসের দিনে, স্বাধীনতা দিবসের যে উদযাপন, তার পেছনে কোথাও একটা ক্ষত তো রয়েছে, গভীর ক্ষত। তো সেই নিয়ে আজ আমরা কজন এখানে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে মুম্বাইয়ের বাংলা সংস্কৃতি জগতের তিনজন উজ্জ্বল ব্যক্তিত্ব উপস্থিত আছেন। দুজন কবি, একজন গল্পকার এবং মঞ্চ অভিনেতা। তিনজনের তিন রকম দৃষ্টিভঙ্গি, কিন্তু ভালোবাসা একটাই, বাংলা ভাষা। আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে পরিচয় করিয়ে নিই। আমাদের প্রথম অতিথি কবি ও সম্পাদক অর্ঘ্য দত্ত। মুম্বাই প্রবাসী হলেও বাংলা সাহিত্যে যার অবাধ বিচরণ। তিনি একাধারে গল্পকার, কবি এবং অনুবাদক। তিনি বম্বে ডাক সাহিত্য পত্রিকা এবং মুম্বাই থেকে নিয়মিত প্রকাশিত সাহিত্য পত্রিকা পশ্চিমঘাটের সম্পাদক। তার লেখা প্রকাশিত হয়েছে দেশ, বর্তমান, নবকল্লোল, কৃত্তিবাস, পরবাস, কবিতাশ্রম সহ বহু প্রথম সারির পত্রপত্রিকায়। প্রকাশিত বইয়ের সংখ্যা 8টি। ডেজ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে তার অনুদিত গুলজারের কবিতার বাংলা সংকলন, যা বিপুল সমাদৃত। সাহিত্যে অবদানের জন্য তিনি পেয়েছেন ভাষা সংসদ প্রদত্ত সোনালী ঘোষাল স্মারক পুরস্কার এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন বিশেষ পুরস্কার। স্বাগত জানাই অর্ঘ্যদাকে। আমাদের দ্বিতীয় অতিথি কবি ও গল্পকার সিদ্ধার্থ মুখোপাধ্যায়।
মুম্বাইয়ের সাহিত্য মহলে এক অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধেয় নাম। গত 36 বছর ধরে মুম্বাইবাসী, পেশায় ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানী, 90-এর দশক থেকে পেশার সঙ্গে সমান্তরালে তিনি নিরলসভাবে লিখে গেছেন। তার প্রকাশিত গল্প সংকলন রূপকথা ট্রাভেলস এবং উপন্যাস পরিক্রমা পরবাস, যেটি 2021 সালে প্রকাশ পেয়েছিল, তার প্রথম কবিতার বই বলে যাই ভালোবাসি। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনিও নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন বিশেষ সাহিত্য পুরস্কারে সম্মানিত। মুম্বাইয়ের সমস্ত সাহিত্যপ্রেমী বাঙালির কাছে অত্যন্ত গর্বের বিষয় যে গত 2 বছরের মতো এবছরও তার গল্প প্রকাশিত হয়েছে শারদীয় দেশে, যেখানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তিলোত্তমা মজুমদারের মতো কিংবদন্তির সঙ্গে তার নাম স্থান পেয়েছে। এটি পরপর 3 বছর শারদীয় দেশে প্রকাশের বিরল কৃতিত্ব। স্বাগত জানাই সিদ্ধার্থ দাকে। আমাদের তৃতীয় অতিথি মঞ্চ অভিনেতা, নির্দেশক ও সংগঠক তাপস কর। ফুটবল পাগল তাপস কর তার নিজের ভাষায়। আর নাটকে আসাটা তার জন্য দুর্ঘটনা, তাই তো তাপসদা? তিনি প্রতিষ্ঠাতা সংলাপ মুম্বাই নাট্য দলের। এই দল সারা ভারতে নাটক, শ্রুতি নাটক ও কবিতার অনুষ্ঠান করে বহুবার পুরস্কৃত। তবে তার সবচেয়ে বড় গর্বের কাজ 1999 সালে ইউনেস্কো যখন 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়, তখন থেকেই অর্থাৎ 2000 সাল থেকে সংলাপ মুম্বাইয়ের বুকে বোম্বাইয়ের একমাত্র সংগঠন হিসেবে প্রতি বছর এই দিনটি পালন করে আসছে। আজ তিনি সামাজিক কাজেও নিজেকে যুক্ত রেখেছেন। স্বাগত জানাই তাপস দাকে। ধন্যবাদ। এবার আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের আলোচনায় প্রবেশ করব। অর্ঘদার, সিদ্ধার্থদার কাছে একটি প্রশ্ন। ইতিহাস যা নথিভুক্ত করতে পারে না, সাহিত্য কি দেশভাগের সেই অপ্রকাশিত মানবিক ক্ষতগুলোকে বেশি স্পর্শকাতর করে তোলে? যে কবিতার অংশ বিশেষ পড়লাম, নন্দর মা, যার নাম ছিল দুলালী বা প্রিয়বালা, যে নাম এপার বাংলায় এসে কোথাও হারিয়ে গেছে। তিনি কোথাও কোনো বাড়িতে সব সময়ের কাজের লোক হিসেবে নিযুক্ত হয়েছেন এবং কোথাও হারিয়ে গেছে সেই যে পরিচিতি, সেই শিশির ভেজা মাঠ, সেই ওপার বাংলার স্মৃতি। তবু কি হারিয়ে যায় আমাদের কারোর মন থেকে? আমরা যারা, আমি তো আমার নিজের কথা বলবো, ছোট থেকে দাদু ঠাকুমার কাছে মানে যত শুনেছি, দাদুর সাথে কথা বলতে, গল্প করতে বসা মানে 80% বাংলাদেশের কথাই ফিরে এসেছে। একটা সময় আমার ঠাকুমার স্মৃতিভ্রংশ হয়েছিল বয়সকালে, তখন ঠাকুমা ফিরে গেছিলেন সেই বাংলাদেশে, এদিকের কথা আর কিছু মনে ছিল না। তার মানে কতখানি সেই স্মৃতিটা প্রথিত থাকে মানুষের ভেতরে, শিকড়ে। ইতিহাস কি তা সত্যি নথিভুক্ত করতে পেরেছে, নাকি কবি, সাহিত্যকার এদের মাধ্যমেই সেটা বারবার ফিরে ফিরে এসেছে, বা তাদেরও দায়িত্ব বর্তায় যে আমাদের ভুলতে না দেওয়া বা সেই স্মৃতি বা সেই স্মৃতির ওপর কখনো আলোকপাত করা, যার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। তো আমি আবার সিম্পলিফাই করি কোয়েশ্চেনটা। ইতিহাস যা নথিভুক্ত করতে পারে না, সাহিত্য কি দেশভাগের সেই অপ্রকাশিত মানবিক ক্ষতগুলোকে বেশি স্পর্শকাতর করে তুলে ধরে? শুধু দেশভাগেরই নয়, প্রথমেই বলি ইতিহাস, যে কোনো ঘটনারই ইতিহাস তথ্যনিষ্ঠ। ইতিহাস একটা ঘটনার বিবৃতি, তার সত্যতা, অসত্যতা, তথ্য এগুলো দেয় ইতিহাস। কিন্তু মানুষের উপরে তার যে প্রভাব, মানবিক যে প্রভাব, তার আবেগের যে জায়গাটা, সেটা হলো সাহিত্যের আশ্রয়স্থল। তার উপরে গড়ে ওঠে সাহিত্য। এটা শুধু স্বাধীনতা বা দেশভাগ নয়, যে কোনো ঘটনার ক্ষেত্রেই তাই। এবার আপনার যে কবিতা আপনি পড়লেন, সেই কবিতায় যে খড়ের স্মৃতি থেকে হাতড়ে স্মৃতি বের করার কথা বললেন, আমাদের যারা 3 জন বসে আছি, আমার মনে হয় না তাপসটাকে নিয়েই যে আমাদের কারো কাছেই সেই স্মৃতি নেই আসলে, ওই সোনার স্মৃতি। মানে সত্যি কথা বলতে গেলে আমি সিদ্ধার্থকে বলছিলাম
যে আমার কাছে পানিপথের যুদ্ধ নিয়ে বা সিপাহী বিদ্রোহ নিয়ে বলতে বললে যেমন অবস্থা হবে, এই স্বাধীনতা বা দেশভাগ নিয়ে বলতে বললেও আমার কাছে একই ঘটনা, ইতিহাস। আমার নিজের প্রত্যক্ষ কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু যে কোনো বড় ঘটনারই যেমন পুকুরে ঢিল ফেললে বা লোষ্ট্রপাত হলে তার তরঙ্গর অভিঘাত যেমন অনেক দূর পর্যন্ত তার পাড়ে গিয়ে অনেকক্ষণ ধরে চলে বা থাকে, তেমনি আমি স্বাধীনতার আমার যখন জ্ঞান হয়েছে ততদিনে অলরেডি প্রায় 20 বছর, মানে আমার বোধ হবার কথা বলছি, তো কাজে আমার তো সেই প্রত্যক্ষ অভিজ্ঞতা কিছু নেই। আমি দেশভাগের যন্ত্রণা দেখেছি, দেশভাগের বা স্বাধীনতার স্মৃতি আমার কাছে আছে এই কারণে যে 71 সালটা যখন আমি দেখেছি, আবার যখন বাংলাদেশ স্বাধীন হলো, পাকিস্তান থেকে যখন বাংলাদেশ বিচ্ছিন্ন হচ্ছে, সেখানে আমার কিছু স্মৃতি আছে। আমি একটু ছোট্ট একটু কথা বলেই সেটা সিদ্ধার্থের কাছে চলে যাব, যেটা আমি আমার বইও এই কথাটা লিখেছিলাম, যে আমার বাবারা 7 ভাই ছিলেন আর 2 পিসি। আমি আমার 9 জ্যাঠাকে জীবনে কোনোদিন দেখিনি। আমার এই পর্যন্ত জীবনে, আমি এখন সিনিয়র সিটিজেন, আমরা একবারই তাকে দেখেছিলাম, সেটা ওই 71-এ তিনি যখন বাংলাদেশ থেকে চলে এসেছিলেন। মানে 6 ভাই চলে এসেছিলেন স্বাধীনতার আগেই হয়তো। তিনি দেশকে ভালোবেসে দেশ আঁকড়ে পড়েছিলেন, তিনি থেকে গিয়েছিলেন, তিনি সেটাই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু 71-এ ছেলেপুলে নিয়ে তিনি যখন আমাদের কাছে চলে এলেন, আমরা তখন নদিয়ার বনগার কাছাকাছি একটি মফস্বলে থাকি আমার বাবা, সেই প্রথম আমরা জীবনে প্রথম আমার 9 জ্যাঠাকে দেখলাম এবং 9 জ্যাঠার ছেলে মেয়েদের দেখলাম, এবং আমি বুঝতে পারলাম যে দেশভাগ কিভাবে একটা জাতির ইতিহাস পুরো বদলে দিতে পারে। শুধু স্বাধীনতা দিতে পারে হয়তো দেয় না সেটা, কিন্তু স্বাধীনতার সঙ্গে যখন দেশভাগ জুড়ে থাকে তখন এটা দেয়। কারণ আমার সেই জাতীয় ভাইয়ের সংস্কৃতি, ভাষা, তার পোশাক আশাক, তার আচরণ, তার পরম্পরা, সমস্ত কিছুর সঙ্গে আমাদের একটা পার্থক্য সারাক্ষণ যেন চোখে আঙুল দিয়ে দেখাতো। তাকে কিন্তু আমরা অন্য জাতীয়ত যে 51 জন ভাই বোন আমরা করগুনে বলতাম, কেউ জিজ্ঞেস করে তোমরা কতজন ভাই বোন, আমরা বলতাম ছোটবেলায় 51 জন, মানে জ্যাঠা কাকা মাসি পিসি মামা মিলিয়ে ছোটবেলায়। সেই 51 জন ভাই বোনের সঙ্গে তাদেরকে কিছুতেই মেলাতে পারতাম না, যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেন যে আমরা আলাদা। তার কারণ যে আমাদের প্রত্যেকের বুকের ভেতরে দেশটা হয়তো এক ছিল, কিন্তু ততদিনে রাষ্ট্রটা পাল্টে গেছে। এই যে একটা কাটা তার দিয়ে এই অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব হিসেবেই একটা সিরিজ দেখছিলাম, ফ্রিডম অফ মিডনাইট। আমরা ইতিহাস পড়ে যেটুকু জেনেছি তাতে এবং এই মুভিটা থেকে যেটা জানলাম যে আমাদের যে রাষ্ট্রনেতা সেই সময়কার কংগ্রেসের, আমি ঠিক রাজনীতির মধ্যে যাব না, তো মূলত 5-6 জন লোক মিলে একটা দেশের বা দুটো দেশের বা বলা যায় 3টে দেশের, ভারত বাংলাদেশ পাকিস্তান, তার ভবিষ্যৎ নির্ধারণ করেছিল। তার ফল যে কতখানি সুদূর প্রসারী তারা তা দেখে যাননি, কিন্তু কোথাও তো আজও পশ্চিমবঙ্গে কিছু চলছে যাতে কখনো আমি আমার দাদুকে বা আমার বাবাকে বলতে শুনেছি যে তাদের মনের মধ্যে কোথাও হয়েছে যে আমরা কি আজও এ দেশের হয়ে উঠতে পারিনি, তাহলে এখনো কি আমাদের সেই আমাদের মুম্বাইতেও পাসপোর্ট তৈরি বা ভিসা তৈরিতে অনেক সময় ফেস করতে হয় বাঙালিদের, যে বাংলাদেশের নাকি মানে ওপার বাংলার বাঙালি নাকি এপার বাংলার। আমি তো আমার প্রফেশনাল ইয়েতেও অনেকক্ষণে, তো তার মানে সেই যে প্রভাব সেই সময়কার কোথাও কিন্তু রয়েছে সূক্ষ্মভাবে, তা কখনো আমাদের মধ্যেও রয়েছে। রাজনৈতিকভাবে সেই সময়তে এই যে দেশ ভাগ, তার মানে সত্যি কি সেই দেশটা কাঁটা তার দিয়ে ভাগ করা গেছে? আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক, তাহলে ভাগটা কি হয়েছিল, কি ভাগ হয়েছিল? মানে এবং যাদের উদ্দেশ্যে, যাদের সেই স্বার্থ, মানে রাজনৈতিক সেই নেতাদের স্বার্থ সাধন হয়েছিল বলা যায়, উপকার কাদের হয়েছে সেই দেশভাগে? আমি সিদ্ধার্থদার কাছে আসবো। হ্যাঁ, অর্ঘদা যেরকম বলছিল যে আমরা কেউই স্বাধীনতা 1947 আমরা দেখিনি, আমরা তারপরেও দেশভাগের যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, এই যে আপনার কথা থেকেই উঠে আসছে,
হয়তো কিছুটা কৃত্রিম ছিল এই বিভাজন। তো সেই জন্যে সেই দেশ ভাগের ফলে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, মূলত উদ্বাস্তু সমস্যা, এদিকের মানুষ ওদিকে চলে যাচ্ছেন এবং বহু মানুষ, মুষ্টিমেয় কিছু লোক নয়, আবার কিছু লোক থেকে গিয়েছিলেন, কিছু মানুষ থেকে গিয়েছিলেন সেই দেশে, মানে তখন পূর্ব পাকিস্তান, সেখানে থেকে গিয়েছিলেন। তো এটা যে সমস্যা তৈরি করেছিল, উদ্বাস্তু সমস্যা তৈরি করেছিল, পুনর্বাসন সমস্যা তৈরি করেছিল, সেগুলোও আমরা দেখিনি। আমার জন্ম 1964, অর্ঘদা বোধহয় 1962। তো আমরা কিন্তু অনেক মানে সেই যে নিরাপত্তাহীনতা, সেই নিরাপত্তাহীনতার অভিজ্ঞতা, প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের কারণ নেই। আমরা যেটা এই এমনকি আমরা 70-এর দশকের যে সাংঘাতিক একটা অরাজকতা চলছিল, অরাজকতা বলবো না ঠিক, একটা গন্ডগোল, স্থিতাবস্থার থেকে চ্যুতি যেটা চলছিল, সেটারও আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই। আমি দেখেছি যে আমার বাবা মিলে কাজ করতেন, সাইকেল চালিয়ে চন্দননগর থেকে বদ্যিবাটি যেতেন, রোজ শিফটে কাজ করতেন। আমি দেখেছি যখন ইভিনিং শিফট, ফিরতে দেরি হচ্ছে বাবার, তখন মা কিরকম উদ্বিগ্ন হয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকতো, সেটা আমি দেখেছি। কারণ ওই সময় অতিবাম আন্দোলন যেটা চলছিল, সেটার তাতে সাধারণ মানুষ অনেক ভুক্তভোগী হয়েছিলেন। তো যাই হোক, দেশভাগ একটা ক্ষত রেখে গিয়েছিল, সেই নিয়ে কোনো বলায় কোনো দ্বিধা নেই। এখন সেই ক্ষতটা কিরকম, এখন আমার স্ত্রী ওপার বাংলার, মানে সোজা কথায় যারা আমরা বলি বাঙাল, আমরা ছিলাম ঘটি, আমার স্ত্রী বাঙাল। আমার শাশুড়ি মা আমার সঙ্গে থাকেন, তার সঙ্গে মাঝে মধ্যে গল্প হয় ওপারের কিরাঞ্চি। উনি কিন্তু স্বাধীনতার সময় আসেননি, মানে কিছু মানুষ চলে এসেছিলেন পরিবারের। আমার শাশুড়ি মা বোধহয় 60-এর দশকে এসেছিলেন এখানে, এসে তারপরে পড়াশোনা শেষ করেছেন। আমার স্ত্রীর মামা, সে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল ঢাকা ইউনিভার্সিটি, এখানে এসে আমার কলেজে, শিবপুর বিই কলেজে ঢুকেছিলেন এবং ফ্যাকাল্টি টপার হয়ে বেরিয়েছিলেন। তো কত মানুষ যে অ্যাফেক্টেড হয়েছিলেন, তারা এসে তাদের পরিবার এসে এখানে মোটামুটি একটা নতুন করে শুরু করতে পেরেছিলেন, কিন্তু সবাই সেটা পারেনি। সেই জন্যে মানুষের কথা যেটা অর্ঘদা বলছিল, মানুষের কথাটা হয়তো সাহিত্য আলোচনা করে, কিন্তু ইতিহাস কিভাবে লেখা হচ্ছে সেটাও কিন্তু খুব অনেক সময় বায়াসড হয়। সেই ইতিহাসটাও যারা লেখে তাদের উপরও হয়তো খানিকটা রাজনীতির প্রভাব পড়ে, এবং সেই ইতিহাস লেখাটাও সবসময় যে সঠিক হয় তার কোনো প্রমাণ নেই। আর বাংলার বিভাজন, বাংলাকে ভাগ করা, শুধু যে বাংলা ভাগ হয়েছিল তা তো নয়, 1947-এ স্বাধীনতার সময় ভাগ হয়েছিল। তো দুদিকের মানুষই, মানে পশ্চিম এবং দেশের পূর্ব দিক এবং পশ্চিম দিক, দুদিকের মানুষই খুব বেশি রকম ভাবে এফেক্টেড হয়েছিলেন। সে নিয়ে সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক সাহিত্য হয়েছে। সাহিত্যের কথা যখন উঠলোই তখন বলি, সাহিত্য শুধু নয়, সমস্ত শিল্প মাধ্যমই হয়তো সেই সমস্যাটাকে ধরার চেষ্টা করেছে। যেমন আমরা সৃজিত মুখার্জির সিনেমা দেখেছি, বেগম জান, এবং বাংলা সিনেমাটার নামটা এই মুহূর্তে মনে নেই, র্যাডক্লিফ লাইনটা বেগম জানের বাড়ির উপর দিয়ে চলে যাচ্ছিল। সৃজিত মুখার্জি সেই সিনেমা করেছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা খুব বিখ্যাত গল্প আছে, উপায় বলে। তো সেই উপায় গল্প আমি খুব ছোট্ট করে বলি, যে প্রমথ আর মল্লিকার গল্প। মল্লিকা তার স্বামী এবং সন্তান এবং তার এক বিধবা ননদকে নিয়ে স্টেশনে, হাওড়া স্টেশনে এসেছে, এবং প্রমথ এসে তাকে লোভ দেখাচ্ছে। তার উপায় নেই, তার ছেলেটাকে দুধ খাওয়াতে পারছে না, তার দুধের যোগান দিতে পারছে না। তখন প্রমথ এসে তাকে লোভ দেখাচ্ছে যে তাকে মানে গণিকা বৃত্তি অবলম্বন করার জন্য তাকে লোভ দেখাচ্ছে। তো
মল্লিকা প্রমথর ঘরে যায়, যে আমাকে, সে প্রথমে তার ননদকে বলে তুই যাবি, তুই গেলে আমার পরীক্ষাটা বেঁচে যাবে, আর তার স্বামী ম্যালেরিয়ায় ধুঁকছে। সে ননদ বলে আমি পারবো না, আমি এই কাজ করতে পারবো না। তখন মল্লিকা সেই প্রমথর ঘরে যায় এবং সুযোগ বুঝে তাকে মাথায় কিছু একটা দিয়ে মেরে তাকে মার্ডার করে চলে আসে। এসে তার ননদকে সেই যে কথাটা বলে, তাকে বলে যে তুই ভেবেছে কি আমি নারী বলে আমি কি আমার গায়ে কি জোর নেই, এর পরের বার যখন যাব কারোর ঘরে তখন লুকিয়ে ছুরি নিয়ে যাব, এরকম একটা কিছু ব্যাপার ছিল। তো এটা থেকে যে কতখানিটা যে উদ্বাস্তু মানুষগুলো চলে এসেছিল, তারা যে কতটা অসহায় নিরাপত্তাহীন অবস্থার মধ্যে এসে পড়েছিল, সেটা একটা কি বলবো, একটা চিত্র তার পাওয়া যায়। তো উদ্বাস্তু সমস্যা তো সেদিন শেষ হয়নি, উদ্বাস্তু সমস্যা তো এখনো আমরা দেখছি। এই তো দেখলাম যে মরক্কো থেকে স্পেনে চলে এলো, তো সারা পৃথিবীতে উদ্বাস্তু সমস্যা নিয়ে জর্জরিত। ফ্রান্স যা উদ্বাস্তু, ইউরোপের সমস্ত দেশগুলো তারা মানে মোটামুটি, কারণ তারা প্রত্যেকেই কলোনি বানিয়ে ফেলেছিল, আফ্রিকাতে বা এশিয়াতে কলোনি করেছিল। এবার সেখান থেকে মানুষ যখন আসছে তারা ফেরাতে পারে না, তো লিগালিও ফেরাতে পারে না, বা তো যাই হোক, সে লিগাল ব্যাপারগুলো অন্য। কিন্তু এই উদ্বাস্তু সমস্যা এতে আছে, মেক্সিকো ইউএস এর মধ্যে উদ্বাস্তু সমস্যা আছে। ইউএস বলছে যে আমি আর লোকজন নিতে পারবো না, আর আমাদের রিসোর্স আর সাপোর্ট করতে পারছে না। তো যখন 1947 বা তার পরবর্তী সময়ে যখন উদ্বাস্তুরা পূর্ব বাংলা থেকে এসেছিল, তাদের কোথায় পুনর্বাসন করা হবে সেই নিয়ে একটা বিরাট সমস্যা হয়েছে। তো সেটাও তো মানে প্র্যাকটিক্যাল দিকটাও দেখতে হবে, যে এত মানুষ এদিকে চলে এসেছে। আমি নীল আইল্যান্ডে গেছি, আন্দামানের নীল আইল্যান্ডে গিয়ে দেখছি যে সেখানে পুনর্বাসন করা হয়েছে, দণ্ডকারণ্যে পুনর্বাসনের চেষ্টা করা হয়েছিল, করতে পারেনি মানুষ। তো এইগুলো কতখানিটা কি বলবো, নির্লিপ্ত ভাবে ইতিহাসে নথিবদ্ধ করা যাবে, করা হয়েছে, সে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি যখন নারায়ণ সান্যালের দণ্ডক সর্বরী পড়ছি, আমি পড়ে মানে তখন অবশ্য বয়স কম ছিল, আরো বেশি হয়তো ইমোশনটা আরো বেশি ছিল, জন্মনে ছিল, তো পড়ে মানে আমি ঘুমোতে পারিনি, এরকম হয়েছে। তো সাহিত্য একভাবে ধরে একটা দিক থেকে, মানে কি ওই তাপসদা বুঝবে যে একই ক্যারেক্টার যখন এক নাটকে একদিক থেকে আলো পড়ছে সেটা হচ্ছে ইতিহাস, আর যখন অন্য দিক থেকে আলো পড়ছে সেটা হচ্ছে সাহিত্য। মানুষগুলো কিন্তু সেই একই, তারা কিন্তু তাদের সমস্যাগুলো, তাদের কলোনিতে থাকা, কলোনিতে স্ট্রাগল, আমার শাশুড়ি মা বলেন যে কয়েক ঘন্টার জন্য তারা জানতেন যে খুলনা থেকে তারা জানতেন খুলনাটা কিন্তু ভারতবর্ষের মধ্যে পড়েছে। তারপরে জানা যায়, অর্থতে তোমারও তো খুলনা, তো তারপরে জানা যায় যে না, খুলনাটা পুরো পাকিস্তানে চলে গেছে। আমার মা গল্প করেন যে মামাদের, মানে আমার স্ত্রীর মামাদের এক মুসলমান শিক্ষক যখন দাঙ্গা বেঁধেছে, তিনি তার ঘরে প্রোটেকশন দিয়ে রেখেছিলেন, যেতে দেননি, বলে তুই এখানে থাক। বেরিয়ে গিয়ে বলেছেন যে না, এখানে আমার ঘরে কেউ নেই। তারা দাঙ্গা যারা করছিল তারা সব ঘরে ঘরে গিয়ে খুঁজছিল, বলে যে না, আমার ঘরে কেউ নেই। তো ছাত্রদের তিনটা নিজের ঘরে লুকিয়ে রেখেছে। তো এই ঘটনাগুলোও তো ঘটেছে, যে আমরা যে যখন বলি যে একপেশে একটা ধারণা করি, সেটা আসলে মূলত কিছু রাষ্ট্রনেতার ক্ষমতা, বলা যায় কি যে ক্ষমতা লোভের জন্য তারা যেটা এক সময়, তো এই যে স্বাধীনতা, ভারতবর্ষের স্বাধীনতা এসছে কি শুধু হিন্দুর হাত ধরে, হিন্দু মুসলিমের হাত ধরে এসছে? তখন তো তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে হাতে হাত দিয়ে লড়েছে। তারপরে শুধু ধর্মের পরিপ্রেক্ষিতে দুটো দেশ, ধর্মের নিরিখে দুটো দেশ ভাগ যে হয়ে গেল, সেটা যদি সত্যি সত্যি প্রথিত থাকতো তাদের মধ্যে, তাহলে তো তারা এক হয়ে লড়তে পারতো না ব্রিটিশের বিরুদ্ধে। একটা কথা বলতে চাই, ধর্মের নিরিখে কিন্তু ভাগ হয়, মানে সেইভাবে দেখতে গেলে হ্যাঁ,
বলা হয়েছে যে মুসলমান প্রধান এলাকাগুলো পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে চলে যাবে, কিন্তু ভারত কিন্তু সেকুলার থাকবে, এটা কিন্তু বলা হয়েছিল। মানে ভারত তখন হিন্দু রাষ্ট্র হ্যাঁ, বলে সেটা ভারতের যারা রাষ্ট্রনেতা বল্লভভাই হ্যাঁ। প্যাটেল বা নেহেরু তারা বলেছিল ভারত থাকবে, কিন্তু এরা তো কখনোই পাকিস্তান বা ভারত ভাগ করার পক্ষপাতী ছিলেন না। যিনি ছিলেন তিনি ছিলেন মোহাম্মদ জিন্নাহ। তো এটা তো কোথাও একটা তার সেটাই সেরকম কারোর শাস্ত্র হ্যাঁ অর্ঘ্যদার কিছু বলবার আছে বলে। হ্যাঁ, আমি এটাই বলছি যে 1940-এ তো প্রথম লাহোর প্রস্তাবে এই এই পাকিস্তানের কথাটা এলো, প্রস্তাবটা এলো। তার আগে যেটা বলছি মানে বলা হচ্ছে যে আমরা একসঙ্গে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করছি, কিন্তু কিছু রাষ্ট্রনেতা বা রাজনৈতিক নেতার ক্ষমতার প্রতি লিপ্সার কারণেই হোক অথবা ধর্মটাও কারণ হোক, যে কোনো কারণেই হোক, এই 1940-এ যখন পাকিস্তানের কথা বলা হলো, যে প্রস্তাবে দাবি উঠলো, সেই দাবিটা কিন্তু প্রথম উঠেছিল মুসলিম লীগের পক্ষ থেকে। মুসলিম এবং লীগের তারপরে পক্ষ থেকে, হ্যাঁ সেটাই বলার এবং চেষ্টা তারপরে করছি আমি। হ্যাঁ, মুসলিম লীগের পক্ষ থেকে যখন ওটার দাবিটা উঠলো, এবং আমরা যেটুকু ইতিহাস, যেটা ইতিহাস সবসময় লেখা হয়, যেটা তাতে আমরা এখন তো ইতিহাস পাল্টে যাচ্ছে, প্রতি মুহূর্তে দেখছি যে ইতিহাস নতুন করে লেখা হচ্ছে, কিন্তু আমাদের যে অভিজ্ঞতা, যে সময় আমরা জন্মেছি, যে সময় আমরা বড় হয়েছি, আমরা স্বাধীনতা বলতে আমরা জানতাম সকালবেলায় আমাদের স্কুলে যেতে হবে, ইউনিফর্ম পরে পতাকা উত্তোলন হবে, মহাত্মা গান্ধী জাতির জনক, নেতাজি সুভাষচন্দ্র বোস, একটা অন্য আবেগ আমাদের ভেতরে কাজ করতো। আমরা ইতিহাসের যে নতুন দিক এখন জানতে পারছি, সেটা সত্য মিথ্যা তাও সেটা সময়ে বলবে, কিন্তু নানান রকম তথ্য আসছে, নানান দিক থেকে আসছে। এখন আমরা একটা দ্বন্দ্বের ভেতর দিয়ে অনেকে যাচ্ছি, যারা আমরা একটা জিনিস জানতাম তার যে আরেকটা চেহারা আছে, মানে আরেক দিক দিয়ে সিদ্ধার্থ যেটা বললো, আরেক দিক দিয়ে আলো ফেলা হচ্ছে এই স্বাধীনতা পূর্ব মানে স্বাধীনতা প্রাক স্বাধীনতার ঘটনা বলি ওপরে। সেখানে আমার মনে হয় দেখ, যদি ওটা না হতো, ওই ওই কতগুলো পুরো জিনিসটা, পুরো ইতিহাসটাই অন্যরকম হতো। আমাদের 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 স্মৃতিতে আমাদের এই আলোচনাটাই আজ থাকতো না। শুধু যদি স্বাধীনতা হতো, যদি সমস্ত অখণ্ড ভারত যদি স্বাধীন হতো, তাহলে কত ঘটনা ঘটতো না, ভাবলে কেমন লাগে। মানে এত প্রাণের মূল্যে যে স্বাধীনতা এলো। হ্যাঁ হ্যাঁ, তার এই যে নোয়াখালী কলকাতায় 46-এর দাঙ্গা, এই যে 52 ফেব্রুয়ারির ভাষা দিবস, হ্যাঁ, এই যে দণ্ডকারণ্যে যে আমাদের উদ্বাস্তুর ব্যাপার, তারপরে যে 80-তে এসে মরিচ ঝাপির ঘটনা, কোনো কিছুই ঘটতো না। একটা অন্য অন্য আমাদের জাতির, পুরো বাঙালি জাতির ইতিহাসটাই অন্যরকম হতো। আমি হিন্দু মুসলমানের কথা বলছি না, বাঙালি জাতির ইতিহাসের কথা বলছি। সেই জাতির ইতিহাসটাই বিকৃত হয়ে গেল, অন্য রকম হয়ে গেল, আমাদের চাওয়া বা না চাওয়া নিরপেক্ষ ভাবে। এবং সেইটা যে হলো, সেটা কিন্তু একমাত্র ওই রাজনৈতিক নেতাদের ইচ্ছাতে হলো, অভিপ্সায় হলো। জনতা কি চেয়েছিল আমি জানি না কখনো, যারা এফেক্টেড হয়েছি, যারা আমরা, তারা তো আমরা এটা চাইনি। মানে আমার বাবা মারা তো এটা চাইনি। আমারও খুলনায় বাড়ি, বাবার বাড়ি খুলনা, মায়ের বাড়িও খুলনা। আর যেটা সিদ্ধার্থ বলেছে, এটা আমিও শুনেছি, যে খুলনার লোকেরা নিশ্চিন্ত ভাবে ছিল শেষ দিন পর্যন্ত যে আমরা তো ভারতের দিকেই থাকবো। হঠাৎ করে তারা জানতে পারলো যে না, মুর্শিদাবাদ, খুলনা এগুলো ভারতের দিকেই থাকার কথা, কিন্তু খুলনা চলে গেল ওইদিকে। এটা শেষ সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অবশ্যই এটা রাজনৈতিক আমি একটা কথা বলতে চাই, এই দেশ ভাগ যেটা হয়েছে এবং যেভাবে ভাগ করা হয়েছে, সেটারও কিন্তু মানে এটা ইমোশনালি আমরা বলি যে হ্যাঁ, কিছু রাষ্ট্রনেতা আমাদের তখনকার দিনে তারা চেয়েছিল, জিন্নাহ বলুন বা এদিকে কিছু নেতা, তারা চেয়েছিল যে ভাগ হোক, ভাগ না হলে আমরা যে সুবিধাগুলো চাইছি সেগুলো পাবো না। এটাই তো বলতে চাইছেন। আমরাও যতটা ইম্পর্টেন্স চাইছি, আমরা মাইনরিটি হয়ে থাকতে চাই না, সেটার জন্য আমরা আমাদের মূলত এটাই তো অভিপ্সা ছিল, বা এটাই তো ছিল। আগের আরো একটা মানে ভাগ করা হবে, যখন এই সিদ্ধান্ত নেওয়া হয়, তখন কিভাবে ভাগ করা হবে সেই সিদ্ধান্তটা নেওয়াও কিন্তু খুব সহজ ছিল না। যখন সিদ্ধান্ত নেওয়াই হয়ে গেছে, কথা বলতে চাই, খুব মানে এগুলো দেখতে দেখতে যেটুকু, যাকে নিয়ে আসা হয়েছিল র্যাডক্লিফ লাইন ড্র করবার জন্য, তিনি ভারতবর্ষ বা পাকিস্তান বা বাংলাদেশ বা মানে এই কোনোদিন চোখে দেখেননি।
তো তাকে নিয়ে আসা হয়েছিল সেই দাগ কেটে দেওয়ার জন্য। একটা কাগজের ম্যাপে যে দাগ উনি কেটেছেন তা যে কত লক্ষ লোকের ভবিষ্যৎ নির্ধারণ করেছে। শুনেছি যে একটা ট্রেন পাঞ্জাব থেকে যখন এসছে আর কি, সেই ট্রেনটি ছিল পুরো লাশ ভর্তি, মানে পুরো নিস্তব্ধ, সেখানে কোনো মানে মানুষ নেই। সাধারণত ট্রেন মানে সেই ট্রেনগুলো ভীষণ ভিড় একদম থাকতো, লোকজন ভর্তি, দরজা থেকে লোক ঝুলছে। তো যখন সেই ট্রেন এসে পৌঁছলো গন্তব্যে, তখন দেখা যাচ্ছে একদম নীরব, কোনো ইয়ে নেই, তার ভেতরে লাশ ভর্তি। ভাবতেই সেগুলো গায়ে কাটা দেয় যে এর যে কত মানুষ, কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে, কেন, তাদের কি অপরাধ, মানে কেন তাদেরকে মারা হচ্ছে, অধিকাংশ মানুষ তা জানেই না। কেনই বা তারা তাদের এত কালেকার জমি, আমি তো দাদুদের, আমি একদম মূলতই পূর্ববঙ্গের, মানে আমার বাবার দিক ফরিদপুরের আর মায়ের দিক কুমিল্লার, ফলে ছোট থেকেই আমি ওদেরকে ওখানকার জমির, ওখানকার বাড়ির, ওরা যেন এখানে রুটেড হতেই পারেনি, ওদের বরাবর ওখানকার গল্পই করতে শুনেছি যে কেমন ছিল সেখানে, সেখানকার ওই দাওয়ায় বসে গল্প করা, সেখানকার জমির গল্প, সেখানকার বাড়ির গল্প, সেখানকার প্রতিবেশীদের গল্প। আর তো সেগুলি বারবার ফিরে ফিরে আসতো। তো তারা জানতোই না যে কেনই, তার পেছনে কি চলছে। কোনো একজন নির্দিষ্ট, কোনো একজন গুটিকয় রাষ্ট্রনেতার স্বার্থ সিদ্ধি বা তার জন্য তার যে দীর্ঘ প্রসারী, সুদূর প্রসারী ক্ষত মানুষের মনে রয়ে গেছে। যেটা আমি আমার ঠাম্মার কথা বলছিলাম, যে যখন ঠাম্মা একদম শেষ বয়সে ঠাম্মা অন্ধ হয়ে গেলেন, ঠাম্মা শুধু ফরিদপুর দেখতে পেতেন। তার মানে অত বছরের সংসার করা, এখানে ছেলে মেয়ে নাতি নাতনি সব হয়ে যাওয়া, সেটা একটা প্রলেপ ছিল ভেতরে, কিন্তু সেই ফরিদপুর, সেখানকার স্মৃতি তো এ তো শুধু আমার ঠাম্মা নয়, এরকম যারা ওখান থেকে এসেছেন, হঠাৎ মানে ওভারনাইট তারা জানতে পেরেছেন যে তাদেরকে সব ছেড়ে ছুড়ে দিয়ে যেতে হবে। যেরকম এই কবিতাটাতে প্রিয়বালা বলে ডাক দিল, এবং প্রিয়বালা জানতে পারলো আজ রাতের মধ্যেই সব গুছিয়ে বাক্স প্যাটরা বেঁধে নিয়ে তাদের এমন এক কোনো দেশে যেতে হবে যে দেশ তারা কখনো চোখে দেখেনি। তো তারা সে দেশে এলো, তারা অনেকেই হয়তো সে দেশের সাথে কোনোদিন মিলতেই পারেনি। তো এই তো দেশভাগ, মানে এরকম একটা, যেটা আমি খুব ছোট থেকে দেখেছি। আমার মতন যারা হয়তো পূর্ববঙ্গের, যাদের পূর্বপুরুষেরা আছেন, আমরাও গল্প শুনেছি আমাদের জন্মের, মানে বাকি তো কোনো কিছু নেই, মানে দাদু ঠাম্মার মুখে শোনা গল্পগুলোই আছে। তো সেটা তো কিন্তু একটা ক্ষত তৈরি হয় যে আচ্ছা এরকম ছিল, কেন, কি জন্যে। তো এখানে তাপসদার কাছে আসবো, আমরা খুব আর কি সিরিয়াস হয়ে যাচ্ছি, যদি আমাদের একটুখানি তুমি কবিতার দিকে ফেরাতে পারো। হ্যাঁ, সিরিয়াস তো হতেই হবে। দেখো, এটাই তো সবচেয়ে দুঃখজনক যে স্বাধীনতার ৭৯তম বছরে এসেও আমাদের দেশভাগ নিয়ে আলোচনা, আর আমাদের বাংলার মানুষের জন্য এটা আরেকটা ট্র্যাজেডি যে ১৯০৫ সালের কথা যদি ধরো, যখন বঙ্গভঙ্গ করা প্রস্তাব এলো, তখন স্বয়ং রবীন্দ্রনাথ তো ছেড়েই দাও, যে দ্বিজেন্দ্রলাল রায় লেখা ছেড়ে দিয়েছিলেন, তিনি আবার সেই উপলক্ষে লেখা শুরু করেছিলেন। তো সেখান থেকে ১৯৪৬-এ গিয়ে অবস্থার এতটাই পরিবর্তন হলো যে সেখানে আমাদেরই কিছু নেতৃবৃন্দকে চাইতে হলো না, দেশভাগটা প্রয়োজনীয়। আর দেশভাগ হবে এটা কিন্তু আগের থেকে যখন ঠিক ছিল। আর একটা কথা বলি, যে আমরা সবাই মোহাম্মদ আলী জিন্নার নাম নিই, কিন্তু আল্লামা ইকবাল বলে একজন ১৯৩০ সালে মুসলমানদের জন্য পৃথক রাজ্যের দাবি করেছিলেন, এটা ইতিহাসে আছে। তো যাই হোক, আমি সেই ঘুরে ফিরে রবীন্দ্রনাথের কাছেই যেতে পারি। রবীন্দ্রনাথের যদি বিশ্লেষণ অনুযায়ী স্বাধীনতা কথাটার অর্থ হচ্ছে সব রকম দাসত্ব থেকে মুক্তি। তো সেইটা যদি দেখো, যে ওনার কণিকার একটা ছোট্ট কবিতা তীর ধনুকের, কণিকা তোমাদের সকলেরই পড়া, স্বর ভাবে ছুটে চলি আমি তো স্বাধীন, ধনুকটা এক ঠাঁই বদ্ধ চিরদিন। ধনু হেসে বলে, স্বর জানো না সে কথা, আমারই অধীন যেন তব স্বাধীনতা। তা আমাদের আজকের স্বাধীনতাটাও যেন কোনোভাবে, সেটা অর্থনৈতিক দিক হোক বা অন্য কোনো দিক হোক, কারো অধীনে রয়েছে। মানে বেশিরভাগ, মানে ভারতবাসীর জন্য বলছি,
এটা সবার জন্য নিশ্চয়ই অ্যাপ্লিকেবল নয়। তো এইটা একটা খুব দুঃখজনক দিক। তো এই মানে আজকের অনুষ্ঠান উপলক্ষে যখন আমাকে রবিদা বললেন, খুঁজতে খুঁজতে আমার মানে দেশভাগের উপর এই সুজাতা রায়ের কবিতাটা, মানে এত ছোট কবিতা এত কিছু বলা যায়, যেটা আমাদের সিদ্ধার্থ করে থাকেন, অর্ঘ করেন, আর আমরা সত্যি গর্বিত। আর সিদ্ধার্থ হচ্ছে দেশের নিয়মিত লেখক, এটা ভাবলে এটা বলতে খুব আনন্দ পাই, অর্ঘও তাই। হ্যাঁ, তো সেখানে এই কবিতাটা আমার মনে খুব ভালো মানে দাগ কাটলো। আর এটার জন্য রবিদাকেও ধন্যবাদ দেবো যে আবার মানে পড়তে হলো। কবিতাটার নাম হচ্ছে দা, মানে কাঠারি। সেদিন শিবরাত্রি, ঠাকুমার উপোস, সাবু মাখা হবে বলে আমার অল্প বয়সী বাবা গাছে উঠেছিলেন নারকোল পাড়তে। দূরে বামুন পাড়ায় আকাশ ছোঁয়া আগুন আর তুমুল চিৎকারে কাঠারিখানা গাছের গায়ে বিঁধিয়ে হুড়মুড়িয়ে নেমে এলেন তিনি। তারপর পাথরের বাটিতে মাখা সাবু, পুকুরে হাঁস, মাচায় ফনফনিয়ে ওঠা লাউ ডগা সব রইল পড়ে। এক সর্বহারা পরিবার পদ্মা পেরোল। এর ঠিক 70 বছর পরে চৈত্রের এক নির্জন দুপুরে শেষবার কথা বলেছিলেন বাবা। দাওডা নামাইয়া আন সোনা, গাছটার লাগতাছে। দাওডা নামাইয়া আন সোনা, গাছটার লাগতাছে। এটা আমাকে মানে মুগ্ধ করে এই কবিতাটা, যে এইটুকুর মধ্যে যেন দেশভাগের একটা পুরো চিত্র আমরা পেয়ে যাই। আর ওই আমাদের প্রত্যেকেরই যেটা প্রত্যক্ষ কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু সুমনা তুমি যেমন বললে তোমার মা ঠাকুমার কাছে, আমি আবার আমার প্রথম ফুটবল জীবন যখন শুরু করি আনন্দময়ী তলা নামে একটি পাড়াতে, সেই পাড়ায় সবই বলে না রিফিউজি কলোনি, সেই সব ছেলেরাই ছিল যারা আমাদেরকে ফুটবল খেলতে গেছে, এবং খুব ভালো ভালো প্লেয়ার ছিল। সিদ্ধার্থ কয়েকটা নাম বললে চিনতেও পারবে আর কি। তো তাদের সঙ্গে খেলতাম। তাদের মা ঠাকুমার কাছে আমরাও কিন্তু দেশভাগে অনেক অনেক গল্প শুনেছি, এবং প্রতিটি গল্পের মধ্যেই একটা বেদনার দিক থাকে। কিন্তু দুঃখের এইটা যে ৭৯ বছর পরেও আমরা ঠিক সেটাকে সামলে উঠতে পারলাম। কারণ আমার মনে হয় যে আমাদের একটা চরিত্রগত দিক যদি দেখো, মানে অনেক পরে শুভদা কবে লিখেছিলেন বলতে পারবো না, শুভদা সূত্র একটা আমরা বলে কবিতা লিখে, সেটায় আমাদের চরিত্রটা আজকে কিছুটা প্রকাশ পায়। এটা অনেকেরই মানে এটার মধ্যে একটু দ্বিমত থাকবে, কারণ এটা তো সত্যি আমাদের সকলকেই নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করতে হয়। তো কবিতাটা এরকম আর কি। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, নিদেন পক্ষে সরকারি অফিসার। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমার ছেলে দেশ চালাবে, দেশ শাসন করবে, গাড়ি চাপবে, সামনে ড্রাইভার, পিছনে চাপরাশি আটদালি। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, দেশের জন্য লড়াই করবে ও পাড়ার ওরা। আমার ছেলে ঘাড় গুজে ক্যারিয়ার বানাবে, অঙ্ক শিখবে, বিজ্ঞান শিখবে, কবিতা শিখবে, বড় বড় মনীষীদের জীবনী পড়বে, দেশের জন্য মুখে রক্ত তুলে খাটবে ও পাড়ার ওরা। আমার ছেলে আমার রক্ত জল করা পয়সা সুদে আসলে উসুল করবে, নেতাজি সুভাষ হয়ে দুর্জয় সাহসে ঘর ছাড়বে অন্য কেউ। আমার ছেলে নেতাজির জীবনী লিখে অ্যাওয়ার্ড পাবে। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমরা তামাকে ও দুগ্ধে রসে এবং বসে সুখে এবং আনন্দে থাকবো।
দেশের মুক্তি প্রাণের মূল্যে কিনে আনবে অন্য কেউ। আমরা সেই মুক্ত দেশে ঘাড়ে পাউডার লাগিয়ে গদ গদ কণ্ঠে গণসঙ্গীত গাইব, সারে জাহাঁ সে আচ্ছা हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, এই আর কি। তো সত্যি কথাই যে আমার কাছে এটাই আজকের আলোচনার বিষয়। যখন এলাম আমি ভাবছি যে আমাদের এখনো এটা নিয়ে আলোচনা করতে হচ্ছে। দেশভাগের এখনো এটা নিয়ে হ্যাঁ আলোচনা করার দেশভাগ, হ্যাঁ আমরা বলতেই পারি যে টপিকটাই তো অবসলিট হয়ে গেছে। হ্যাঁ, যে যার দেশ নিজের মতন করে চালাচ্ছে। তাপসকে আমরা শুনতে পাচ্ছি। সেখানে ওটা রাজনীতির কথা তো এসেই যায়। একটা জায়গায় আমি দেখছিলাম, এটা লেখা হয়েছে যে যেহেতু দেশভাগ একটা সময় সবাই জানছে যে অবশ্যম্ভাবী, সেটাকে একটু আমাদের এখনকার ভাষায় মানে একদম চালু ভাষায় বলতে গেলে একটু গুছিয়ে করা যেতে পারত। কিন্তু কেন যে এই তাড়াহুড়ো, যেখানে মানুষজনরা ঠিক মতো জানলো না যে কোনটা তার আসল দেশ, তারপরে সেই এক দেশ ছেড়ে অন্য দেশে যাওয়া, লাশ হয়ে ফিরে আসা, সেখানে কত লক্ষ লোক মারা গেছে, কেউ বলছে 20 লক্ষ, কেউ 30 লক্ষ, সেই সঠিক পরিসংখ্যান আজও পাওয়া যায় বা কোনোদিনই পাওয়া যাবে। এগুলো সবটাই ভাবলে একটু দুঃখজনক। যদিও উদ্বাস্তু সমস্যা পৃথিবীর সমস্যা, এতেও কোনো দ্বিমত নেই। যাই হোক, তোমাদের আলোচনার একটু শুনি এর আগে এরকম। এই যে আজ আমরা আলোচনা করতে বসেছি, কবিতা বলা যাবে যদি সময় থাকে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দাদা, নিশ্চয়ই কবিতা শুনবো। আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আজও আমরা তো দিব্যই আছি, কি বা প্রয়োজন কবে কে কাঁটাতার পেরিয়ে এসেছিল, কবে কার স্বপ্নে ফিরে ফিরে এসেছে সেই দেশের জমির কথা, তা নিয়ে আজকে আলোচনা করবার ভাববার প্রয়োজন আছে বই কি। আমরা যদি আমাদের ইতিহাসকে না জানতে পারি এবং ইতিহাসকে না জানিয়ে দিতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে, তাহলে তারাও তো জানবে না এই যে সুখে থাকা, এই যে তার গভীরে কি আছে। আজকের তরুণ প্রজন্ম কতখানি জানে আমাদের সেই ইতিহাসের কথা, কি মূল্যে আমরা স্বাধীনতা পেয়েছি তার কথা। আজকাল আমি যেহেতু স্কুলে আছি, সিলেবাসের সম্পর্কে অল্প একটু জানতে পারি। কাটতে কাটতে কিন্তু সেই স্বাধীনতা সংগ্রাম, যেটা আমরা আমাদের সময়কার ইতিহাসের সময়তে মূলত আমরা স্বাধীনতা সংগ্রামীদের কথা পড়েছি, সেই অংশটা কিন্তু কাটতে 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 ছোট করে দেওয়া হচ্ছে। তো আজকে যদি আমরা সেই ইতিহাসের কথা না জানি যে কিসের মূল্যে আজকে গিয়ে তিরঙ্গা ঝান্ডা আমরা ওড়াতে পারছি, গান গাইতে পারছি, এমন করে হেঁটে চলে নিজের মতন করে যে বেড়াতে পারছি, তার মূল্য যারা দিয়ে গেছে তাদেরকে যদি আমরা না জানতে পারি, ইতিহাসকে যদি আমরা রেসপেক্ট না করতে পারি, তাহলে কি সত্যি একটা মানুষ পূর্ণাঙ্গ হয়? ভবিষ্যতের দিকে পা বাড়াবো কি করে? ইতিহাস তো আমাদের দরকারি, তাকে সঙ্গে না রেখে ভবিষ্যতের দিকে যাওয়া যায় না। এই যে দেশভাগের ইতিহাস, তা আমরা আমাদের তরুণ প্রজন্মের কাছে কিরকম ভাবে পৌঁছে দিতে পারি, কি ফর্মে? বলা যায় পাঞ্জাবের ভাগ নিয়ে যত রকমের বই লেখা হয়েছে, কবিতা হয়েছে, প্রচুর মুভিতে ফিরে ফিরে এসেছে। যদি আমরা এখনো অনলাইনের ওটিটিতে যাই না, পাঞ্জাব ভাগ নিয়ে একই সময় তো হয়েছে, অনেক কথা হয়েছে, অনেক সাহিত্য, অনেক সিনেমা হয়েছে। আমাদের বাংলা ভাগ নিয়ে কিন্তু মুভির কথা বলছি, ঋত্বিক ঘটক ছাড়া কেউ কি খুব সেরকম ভাবে কথা বলেছেন? দেশভাগ নিয়ে খুব সেরকম গভীরে গিয়ে ভেবেছেন বা কথা বলেছেন, বা সেটাকে জানানোর এই যে একটা ভীষণ, হ্যাঁ এই কষ্টটা নিয়ে আমাদের পূর্বপুরুষ এসেছে, ওখান থেকে ফিরে এসেছে, বা এটা রয়েছে, এটা তোমরা করেছো আমাদের সাথে, যারা তোমরা আজ রাষ্ট্র নেতা হয়েছো, তোমরা উজ্জ্বল হয়েছো, কিন্তু তোমরা কিন্তু ক্ষতটা আমাদের দিয়ে গেছো। এটা নিয়ে কতজন ভেবেছে? কেনই বা এত কম লেখালেখি হয়েছে আমাদের বাংলা সাহিত্যে? আমাদের কি মনে হয়, অর্ঘ্যদা, সিদ্ধার্থদা দুজনের কাছে প্রশ্ন, মনে হয় কি যে হ্যাঁ এটা নিয়ে কথা হওয়া দরকার ছিল?
এটা নিয়ে মানুষের ভাবিত হওয়া দরকার ছিল। পাঞ্জাবে কি লেখা হয়েছে, পাঞ্জাব চলচ্চিত্রে কতটা দেশভাগের প্রভাব পড়েছে, এটা এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। কিন্তু বাংলায় যথেষ্ট পরিমাণ হয়নি, এইটা সঙ্গে সহমত হতে গেলে যতটা গবেষণা করে আমার এখানে বসা উচিত ছিল সেটা করে আমি বসিনি। কিন্তু কথাটা কানে শুনেই মেনে নিতে পারলাম না। আমার ধারণা বাংলা সাহিত্যে যত দিকপাল লেখক, যত উপন্যাস লেখা হয়েছে, পরে গুণে যাদের নাম বলা হয় তারা অধিকাংশই পূর্ববঙ্গীয়। তার কারণ মানে আমি তার কারণ এটাই, মানে সিদ্ধার্থ বসে আছে হয়তো তৈরি হবে এই কথাটা শুনে, আমি বলছি যে প্রচুর প্রচুর উপন্যাসে কিন্তু এগুলো এসেছে। সিনেমার কথা বললে অবশ্যই ঋত্বিক আগেই মনে পড়ে, কিন্তু আমি ভাবছিলাম যে আর কি কি সিনেমা হয়েছে যেখানে দেশভাগ প্রভাব ফেলেছে। আমার মনে হয় হয়েছে, এমনকি অন্নপূর্ণা ভাতের হোটেল নাকি যে হয়ে যাচ্ছে এখনো কিন্তু সেই দেশভাগের প্রোডাক্ট, এগুলো বাই প্রোডাক্ট। মানে এই এই যে বোধহয় অন্নপূর্ণা ভাতের হোটেল নাকি একটা কিছুদিন আগে খুব সিরিজে দেখছিলাম, কল্লোল লাহিড়ীর একটা উপন্যাস উপন্যাস থেকে সিরিজ করে ওটা ভীষণ পপুলার হয়েছিল, শুভশ্রী যেটা অভিনয় করেছিলেন। মানে ওই যে বললাম দেশভাগ না হলে যে আমাদের কত ক্লাসিক উপন্যাস লেখাই হতো না, কত চলচ্চিত্র যে হতোই না। দাদা আমি বাঁচতে চাই, মেঘে ঢাকা তারা হতো না, 22 শ্রাবণ হতো না। মানে ঋত্বিক রোশন কি করে, এই সরি ঋত্বিক ঘটক কি করতেন আমি জানি না। হ্যাঁ অবশ্যই ঋত্বিক ঘটক কি করতেন আমি জানি না, মানে কি সিনেমা কি বিষয় নিয়ে করতেন। কাজে আমার মনে হয় আমাদের শিল্পে সাহিত্যে যথেষ্ট বাংলা ভাগের প্রভাব পড়েছে। হ্যাঁ, আর আমার যে ঋত্বিক ঘটক কি বলতে গিয়ে ঋত্বিক রোশন মুখ থেকে বেরিয়ে গেল, তখনই আমি ভাবলাম যে অন্য রাজনৈতিক নেতারা যখন এরকম ভুল করে তাদের নিয়ে খুব ট্রল করি, মিম তৈরি হয়ে যেত, তো বেচারা তা এখন তাদের অসহায়তাটা বুঝতে পারলাম নিজের জীবন দিয়ে। যাই হোক, ঠিক আছে, রাকেশ রোশন চাঁদে টাঁদে চলে যেত এরকমই ভুল করে। না না আমি আমি বলবো একটু, বলো। হ্যাঁ ঋত্বিক ঘটকের কথা হলো, আমি একটা বলেছিলাম সৃজিত মুখার্জি করেছিলেন রাজকাহিনী, আমার মনে এলো পরে নামটা, রাজকাহিনী, বেগম জান, তার বোধহয় হিন্দি ভার্সনটা ছিল বেগম জান। সৃজিত মুখার্জির আমি যা দেখেছি, আমি রিসেন্টলি দেখেছি, রিসেন্টলি মানে 2-3 বছর আগে, বোধহয় 4 বছর আগে, কল্লোল লাহিড়ীর ইন্দুবালা ভাতের হোটেল, ইন্দুবালা ভাতের হোটেল, হ্যাঁ, তো সেটা বোধহয় ওটিটিতেও আছে। মানে এক ভদ্রমহিলা চলে এসেছেন, এদিকে চলে এসেছেন, এসে তার অত্যাচার ইত্যাদি, এবং এখানে এসে একটা ভাতের হোটেল খুলেছেন, খুলে ছেলে মেয়েদের মানুষ করছেন ইত্যাদি। বিসর্জন কৌশিক গঙ্গোপাধ্যায় আরেকটা বই সিনেমা, দেশভাগ না হলে ওই সিনেমা তৈরি হয় না, দাঁড়াই না। ভাবছিলাম যে ইতিহাস, সুমনা বলছিলেন যে ইতিহাসের বইতে ধীরে ধীরে স্বাধীনতা আন্দোলনের কথাটা ছোট হয়ে আসছে। আমরা যখন পড়েছিলাম তখন আমার মনে আছে, কারণ মাধ্যমিকে আমি মাধ্যমিক পর্যন্ত তো ইতিহাস পড়েছি বাংলায়, এবং ইতিহাস আমি বেশ শ্লাঘা নিয়ে বলতে পারি। আমাদের যে বছরে আমি মাধ্যমিক পাশ করি 1980-তে, জানি না কতজন ইতিহাসের লেটার পেয়েছিল, আমি পেয়েছিলাম, আমি 80 পেয়েছিলাম। তো সেই জন্য ইতিহাসটা খুব ভালোবাসতাম, পড়তে ভালোবাসতাম, যে কারণে শরদিন্দু পড়তে খুব ভালোবাসতাম। মানে কিরকম ইতিহাস যারা ভালোবাসতো তাদের মূল উপপাদ্য বিষয় সেই সময়টা ছিল কিনা, আমার তো তাই ছিল, স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাসটা ছিল। আমি যেটা বলতে চাইছিলাম, আমার মনে আছে আমরা 3টে পড়তাম, 3টে চ্যাপ্টার ছিল আমাদের ইতিহাসে। বাংলার, পশ্চিমবাংলার, মানে তখন অবিভক্ত বাংলার কন্ট্রিবিউশন, বা অবিভক্ত বাংলা বলবো না, বাংলার কন্ট্রিবিউশন, পাঞ্জাবের কন্ট্রিবিউশন আর মহারাষ্ট্রের কন্ট্রিবিউশন। এই 3টে আমরা স্পেসিফিকলি পড়তাম, এবং এই 3টের মধ্যে একটা প্রশ্ন আসবে আমরা জানতাম, যে পরীক্ষায় মাধ্যমিকে একটা আসবে। তো দেখুন যে পশ্চিমবাংলা ভাগ হলো, পাঞ্জাব ভাগ হলো, এখন আমরা মহারাষ্ট্রে আছি। আমরা এখনো এই উদ্বাস্তু সমস্যা যেটা বাংলাদেশ থেকে আসছে, সেই উদ্বাস্তু নিয়ে
অর্ঘদা লিখছে, অর্ঘদার বর্তমানে একটা গল্প বেরিয়েছে অনৈতিক বলে, আমিও পরবাসে একটা গল্প লিখেছিলাম এই মানে চলে আসে আর কি। কারণ সময়টাকে তো কোনো সাহিত্যই সময়টাকে অস্বীকার করতে পারে না। সেই জন্য সাহিত্যে বারবার স্বাধীনতা পরবর্তী সময়টা বিশেষ করে ফিরে ফিরে এসছে। কল্লোল যুগে নিশ্চয়ই স্বাধীনতার এবং স্বাধীনতার সময়ে যেটা হচ্ছে সেইগুলো মানিক বন্দ্যোপাধ্যায় লিখছেন সেই সময় নিয়ে, তখনকার মানুষ নিয়ে, তখনকার জনজাতি নিয়ে। কারণ সাহিত্য সবসময় ইনক্লুসিভ হতে চায়, তো সেই জন্যে এগুলো ফিরে ফিরে আসছে। কিন্তু আরেকটা সমস্যা কিন্তু এর উল্টো দিকটাও আছে, কারণ দুটো ইমোশন বাঙালির মনে খুব আর কি গভীর ক্ষত সৃষ্টি করে গেছে। একটা হচ্ছে দেশভাগ, আর একটা হচ্ছে 70-এর দশকের নকশাল আন্দোলন। এই দুটো বারবার বাঙালির সাহিত্যে ফিরে এসেছে। এবং আমি এখন আমার কিছুটা খারাপ লাগে যে অনেক সাহিত্য লেখা হয় এগুলোকে এক্সপ্লয়েট করে, এই ইমোশনটাকে, মানুষের ইমোশনটাকে এক্সপ্লয়েট করে, তাছাড়া আর কিছু নয়। তাদের উদ্দেশ্য আর কিছু নয়। এটা আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে সাহিত্যে নিশ্চয়ই সমসাময়িক সময় রিফ্লেকশন হবে, সময় আসবে, মানুষের কথা বলা হবে নিশ্চয়ই, কিন্তু তার মানে এই নয় সেইটাকে উপজীব্য করে আমি কিছু ফায়দা তুলব। এটা কিন্তু এটার থেকে সতর্ক থাকতে হবে। এটার থেকে বাঙালির, আমার সঙ্গে অর্ঘদার অনেক সময় কথা হয়, বাঙালির মধ্যে কিন্তু হিপোক্রিসিও কম নেই। সেই জন্যে আমাদের সতর্ক থাকা দরকার যে আমরা যখন দেশভাগ এবং দেশভাগ পরবর্তী অসহায়তা নিয়ে, মানুষের অসহায়তা নিয়ে আলোচনা করছি, তখন কিন্তু এই অসহায়তাটাকে এক্সপ্লয়েট করার ব্যাপারটাকে কিন্তু একটু সরিয়ে রাখা দরকার। আমি হয়তো একটু কড়া কথা বললাম, কিন্তু এই কথাটা যেমন আমি বোঝার চেষ্টা করব, সাহিত্যিক এইগুলোকে উপজীব্য করেই বেঁচে আছে। সেই জন্য এখান থেকে এটাও দেখা দরকার যে মানে সময়ের দরকার কি, এই সময়টা কি চাইছে সাহিত্যের কাছ থেকে, সেটাও জানা দরকার। এবং সেই জন্যে আমি আগেই বলছিলাম যে ইতিহাস যখন লেখা হয়, রাজনীতিবিদরাও কিন্তু অনেক সময়, বা রাজনীতি, সমসাময়িক রাজনীতি সেই ইতিহাসটাকে বায়াস করে দেয়, সেই ইতিহাসটা ভারসাম্য হারিয়ে ফেলে, কিভাবে মানে হয়তো একদিকে টিল্ট করে যায়। সেই টিল্টটা আমাদের কিন্তু বুঝতে হবে। এটাও কিন্তু ইতিহাস যারা পড়ছেন, ইতিহাস যারা অ্যানালিসিস করছেন, ইতিহাস যারা নিয়ে আলোচনা করছেন, তাদের কিন্তু এই ব্যাপারটাও বোঝা দরকার। ইতিহাস হলো একটা অস্ত্র। আমার মনে হয় ইতিহাসকে ব্যবহার করা হয় একটা অস্ত্র হিসাবে একটা সময়ের, এবং যে কারণে ইতিহাস লেখাও হয়, বলাই যায় যে বিজিতের দ্বারা ইতিহাস লেখা হয়। যারা জয়ী, সেটাই, যারা পরাজিত তারা তো ইতিহাস লেখেন না। আমি যদি জয়ী হই, কোনো যুদ্ধে জয় করি, তাহলে আমি আমার মতো করে ইতিহাস লিখবো, এবং সেই ইতিহাসকে যদি প্রয়োজন পড়ে তাহলে সেই ইতিহাসকে বদলাতে হয়, বদলানো হওয়াটাই কাম্য। তো এটা হতে থাকবে। আজ যে ইতিহাস পাল্টে ছোট হয়ে যাচ্ছে, কেউ জানি না আবার 25 বছর বাদে সেই ইতিহাস দীর্ঘ হয়ে যাবে কিনা। মানে এটা একটা প্রবাহ যার ভেতর দিয়ে আমরা আছি। কোনোটাকেই ফাইনাল বলে বলা খুব মুশকিল যে এটাই শেষ, এটাই চরম, এটাই ঠিক, ধ্রুব, এটা বোধহয় বলা যায় না। কাজে এটা একটা পরিবর্তনশীল। তবে একটা ঘটনা আমার খুব মনে হয়েছে, আমার ছাত্র অবস্থা থেকে আমরা একটা পড়েছি, যেটা ও পড়েছে, আমিও তাই পড়েছি, তাপসদাও তাই পড়েছি। আমাদের একটা ইতিহাস বই অনেক বছর ধরে আমরা পাঠ করে পরবর্তীকালে ইতিহাস ছাড়াও, যেহেতু সাহিত্য ইতিহাসেরই আশ্রয়, আমাদের আজকের আলোচনা যেখান থেকে শুরু হয়েছে, সেখানে আমরা অনেক ইশারা লুকোনো থাকে, ইতিহাসের ইশারা, ইতিহাসের ইঙ্গিত। সেই সব সম্বন্ধে যখন আমরা পরিণত হই, আমরা যখন আর একটু খুঁজে দেখার চেষ্টা করি ইতিহাসের বাইরে থেকে, বা ইতিহাসকে যারা বিনির্মাণ করে তাদের থেকে যখন আমরা নানান রকম তথ্য পাই, তখন আমরা বুঝতে পারি যে ইতিহাসে উপেক্ষিত গুলো একটা ব্যাপার থাকে। প্রচুর ইতিহাসে অনেক ঘটনা, অনেক চরিত্র উপেক্ষিত থেকে যায়, এবং যুগ পাল্টালে পরে হয়তো তারা পাদপ্রদীপে আসেন। এখন এগুলো থাকবে, এটাই যার কাছে ক্ষমতা, যে ক্ষমতায় আসবেন তারা এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করবেন। কারণ ইতিহাস দিয়ে
একটা এবং প্রজন্মের তারা মগজ তার ধোলাই মতন করা করে যায়। ইতিহাস লিখবেন, নির্মাণ লিখবেন। করবেন, সেরকমও হয়। হ্যাঁ, কিন্তু আমাদের খুব সাবধানে থাকতে হবে, এটা বলেই শেষ করব। কারণ আমরা যে যুগে বসেছিলাম, যে পাতায় ছাপা বইয়ে পাঠ্য বইয়ে যেটুকুনি পাচ্ছি সেটাই একমাত্র আমাদের তথ্যের সোর্স ছিল, তার থেকে অনেক যুগ এগিয়ে আমরা এমন একটা সময় আছি যখন আমাদের উপর থেকে উপরে এত বৃষ্টি হচ্ছে, এত রকমের এত তথ্যের আসছে যে সত্য মিথ্যে আমরা যাচাই করতে পারছি না। সেইটা একটা খুব ভয়ঙ্কর জটিল সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দুটোই খুব মুশকিল হয়ে যাচ্ছে। দুটোই খুব মুশকিল, এটা একটা খুব মুশকিল। এই আর কি, এটুকুই বললাম। আমরা আবার একটু তাপসদার কাছে কবিতায় ফিরবো দাদা। এটা একটা শামসুর রহমানের কবিতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, সিঁথির সিঁদুর গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো চিৎকার করতে করতে। ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েলস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর ভগ্নস্তূপের উপর দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলে একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবোধ শিশু পিতামাতার লাশের উপর হামাগুড়ি দিল। তোমাকে পাওয়ার জন্য এ স্বাধীনতা, এক থুরথুরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে তার চুল। স্বাধীনতা, তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে তার পুড়ে যাওয়া দাওয়ায়। স্বাধীনতা, তোমার জন্য এক হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য তালেয়া নিয়ে বসে আছে পথের ধারে। তোমার জন্য সাগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্ট দাস, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া, যে মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ের মধ্যে, মুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই সবাই অধীর আগ্রহে প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। সুমনা, এবার তুমি কিছু বলো শুনি। আমি এখানে যদি আমরা শেষের দিকেই এগোচ্ছি, স্বাধীনতার এই এত কিছু পেরিয়ে এসছি, তবে স্বাধীনতা এসছে। তাই এই ইতিহাস জানা তরুণ প্রজন্মের কাছে আমাদের এই আলোচনার যদি কিছু সারমর্ম থাকে, তা হলো আমরা আজকের দিনে যখন অগাস্ট মাস আর 15 দিন পরে আমাদের স্বাধীনতা দিবস, এই উদযাপনের মাধ্যমে আমরা কি মনে করাতে চাই, আমরা কি মনে করাতে চাই নিজেদের, আমরা কি মেসেজ দিতে চাই আমাদের উত্তরসূরির কাছে। এই স্বাধীনতা দিবসে বারবার যখন এই কবিতা, এখানেই তো সাহিত্যের ভূমিকা, কবিতা গান এগুলো যখন বারবার করে ফিরে আসে, আমরা কোথাও তো আবার ফিরে যাই, আমরা কোথাও ভিজুয়ালাইজ করতে পারি সেই দিনগুলো। যে তখন কিন্তু সেই দিন ছিল না। তাপসদার আগের কবিতার কথা বলে বলবো যে পাশের বাড়ির ছেলে ক্ষুদিরাম হোক, আমার ছেলে নয়, এমনটা কি সে যুগে ছিল? আমরা যখন ইতিহাস পড়েছি তখন আমরা দেখেছি সেদিন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে, বয়স জাতি ধর্ম নির্বিশেষে
বিপ্লবী ছিল, মানে প্রত্যেক ঘরে একটি করে বিপ্লবী ছিল, বা সকলে বয়সের নিরিখে নয়, হয়তো যে বাচ্চা ছেলেটি যে স্কুলে যাচ্ছে, কারণ তখন পরিবেশটাই এরকম ছিল, সেদিন বোধহয় স্বার্থান্বিত হয়ে কেউ ভাবেনি যে না আমারটা নয় আমি আগলাই। মাও ছেড়ে দিয়েছে তার সন্তানকে, স্ত্রী ছেড়ে দিয়েছেন তার স্বামীকে, যে না আমাদের স্বাধীনতার জন্য সকলের ভেতরে সেই পাগলামিটা ছিল, সেই উন্মাদনাটা ছিল, তা কি সেখানেই ফুরিয়ে গেছে? আজ যখন স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে, সেই দেশকে কতখানি আদর করে লালন করতে পারছি আমরা, আমাদের উত্তরসূরিদের কাছে আমরা কি মেসেজ পৌঁছে দিতে পারছি। আজকে স্বাধীনতার প্রাককালে আমি প্রশ্ন করব দুজনের দিকেই, অর্ঘ্যদা, সিদ্ধার্থদা, যে আমরা কি মেসেজ রেখে যেতে চাই ওদের কাছে, আমাদের উত্তরসূরির কাছে। কেমন দেশ ওরা দেখতে চেয়েছিলেন সেই বিপ্লবীরা, যাদের কথা আজকে তাপস বললেন, শুধু বিপ্লবী তো নয়, তারা কি দেশ, কোন ভারতবর্ষ দেখতে চেয়েছিলেন? যখন প্রশ্নগুলো আসছে তখন মনে হচ্ছে মানে কমন বলে তো কিছু নেই যে কমন প্রশ্ন এসছে বেশ জমি একটা উত্তর দেবো। তো এই যেটা মনে হলো শুনি সব সিলেবাসের বাইরে। হ্যাঁ, সিলেবাসের বাইরে তো আসছে। বাজে ছাত্রদের তাই আসে, বাজে ছাত্রদের তাই আসে। ইতিহাসে লেটার পেলে অন্য কথা, না হলে মুশকিল, এই সমস্যা তো থাকবেই। এখন যেটা আমার মনে হলো যে একটা কথা আমরা বলি না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, তেমনি আমার মনে হয় আমরা, যেটা আমি আমার স্ত্রীকে সবসময় বলি, যে সবচেয়ে মূল্যবান জীবনে এসে এখন বুঝতে পারি, সবচেয়ে মূল্যবান সবচেয়ে প্রিয় যে জিনিসটি একটি মানুষের সজীব প্রাণের কাছে, সেটা হলো তার স্বাধীনতা। একদম। তার চেয়ে প্রিয় আর কিছু নেই। মানে আমি ঘর থেকে বন্ধুর সঙ্গে আড্ডা মারতে বেরোবো, সেটিও যদি আমার স্ত্রী বারণ করেন তুমি আজকে বেরিয়েও না, আমার মনে হয় আমি পরাধীন, আমার জীবনে বৃথা। মানে আমি এটা উদাহরণ, যখন ছোট ছিলাম তখন মা বাবার পরাধীন ছিলাম, যখন বড় হলাম তখন আমরা স্পাউসের হই, আরো পরে অফস্প্রিং এর হবো, এগুলো থাকবে, থেকে যাবে। তো আমরা জীবন দিয়ে বুঝতে পারি যে স্বাধীনতা কতটা মূল্যবান, এবং পরবর্তী প্রজন্মের কাছে এটাই বলার যে সেই মূলটা যেন তারা বোঝে, যে এই ছোট গণ্ডি দিয়ে আমরা বলছি একটি স্বাধীন রাষ্ট্রে, আমি দেশ বলবো না, কারণ এইটা আমি এখন বুঝে গেছি যে দেশ আর রাষ্ট্র দুটো আলাদা জিনিস। কারণ কোন স্বাধীনতা আলোচনা, আমার ঠাকুরদা যাদের ছিলেন, আজকে সিদ্ধার্থকেই বলছিলাম যে তিনি যে দেশের নাগরিক ছিলেন, তার কাছে যে দেশপ্রেম আশা করা গিয়েছিল, তার ছেলে মানে আমার বাবা অন্য একটি দেশের রাষ্ট্রের নাগরিক হলেন, তার কাছে যে আশা করা হয়েছিল তিনি পূর্ব পাকিস্তানের প্রতি লয়াল থাকবেন, অনুগত হবেন, আমি হয়ে গেলাম এই ভারতবর্ষের, মানে এটা তো পাল্টে যায়। এবং সেটা আমার নজাঠা বাংলাদেশ, তিনি পূর্ব পাকিস্তান না, তিনি এখন বাংলাদেশ হয়ে গেছেন। কাজে রাষ্ট্র পাল্টে যাবে, দেশ অন্য একটা জিনিস। এই রাষ্ট্রের স্বাধীনতা যে কত জরুরি, যেটা এই যে বলছিল মরক্কো থেকে আসছে হাজার হাজার, 60,000 নাকি চলে এসছে মানুষ, এ তো রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্রে আসছে। তারা হয়তো ভাবছে এটা আমাদের দেশের অংশ ছিল, তারা নাকি বলছে একসময় এটা আমাদেরই দেশের অংশ ছিল, তারা আসতে পারে অধিকার, সেগুলো রাজনৈতিক, তাই আমি তার ভেতরে যাচ্ছি না, অত কিছু আমি জানিও না। আমি শুধু বলছি যে একজন স্বাধীন রাষ্ট্রে আমরা জন্মেছি, এবং সেটা যে আমরা যে কত ভাগ্যবান, কত সৌভাগ্য, এটা পরাধীন দেশে না জন্মালে আমরা বুঝতে পারতাম না। এবং কাজে সেই মূল্যটা যেন তারা দিতে শেখে, এবং সেটা যেন তারা মনে রাখে। যে পরাধীন ভারতবর্ষে বাক স্বাধীনতা ছিল না, যে মানুষের একত্র হয়ে কিছু আলোচনা করবার, কথা বলবার স্বাধীনতা ছিল না। আজকের দিনে তো আমরা ভাবতেই পারি না যে কি আমাদের পূর্বপুরুষ আমাদের কি দিন কাটিয়েছেন, এবং কিসের মূল্যে আমরা আজকের এই, এবং সেটা তাদের সতর্ক থাকতে হবে। সেটা তারা ইঁদুর হয়ে থাকুক, টিকটিকি হয়ে থাকুক, আসল হয়ে থাকুক, ব্যাঙ হয়ে থাকুক, তাদের জানতে হবে যে আমাদের সব স্বাধীনতা, আমাদের অর্জন, সেটা যেন আমরা আবার না হারাই। এই স্বাধীনতার ভিতরে সব স্বাধীনতাই পড়ে। তখনকার পূর্ব পাকিস্তানের মানুষ যেটা হাড়ে হাড়ে বুঝেছে, যার জন্যই 52 আন্দোলন, সেইভাবে দেখলেন যে তারা স্বাধীন তো ছিল, কিন্তু তাদের উপর যে দমন চলছিল সেটা সেই, মানে তার আগে উপনিবেশবাদের সঙ্গে আমরা যেরকম ভাবে ছিলাম পরিচিত, সেটাই তাদের ক্ষেত্রে ছিল না, সেটাই। কিন্তু রাজা বদলে গিয়েছিল। এই একদম আমাদের সতর্ক থাকতে হবে যেন আমাদের দেশ না পাল্টে যায়। আমরা রাষ্ট্রে থাকলাম, কিন্তু হঠাৎ যেন আমাদের এই অনুভূতি না হয় যে আমাদের রাষ্ট্রটা পাল্টে গেছে, আমার আর স্বাধীনতা নেই। হ্যাঁ, আমাদের সেই স্বাধীনতা যেন আমাদের থাকে,
সেটা রাখতে হবে। মানে এরকম দুঃস্বপ্ন যেন দেখতে না হয়। একদম নবারুণ ঠিক। ভট্টাচার্যের নবারুণ ওনার একটা কবিতা এইমাত্রই চোখে পড়লো, যে কি সময় পেরিয়েছে সেটা মনে করানোর কয়েকটা লাইন মাঝখানের। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্ত স্নাত কসাইখানা আমার দেশ না। আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব, বুকের মধ্যে টেনে নেব কুয়াশায়, কুয়াশায় ভেজা কাশ বিকেল ও ভাসান সমস্ত শরীর ঘিরে জোনাকি, পাহাড়ে পাহাড়ে ঝুম অগণিত হৃদয় শস্য, রূপকথা ফুল নারী নদী, প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেব, ইচ্ছে মতো, ইচ্ছে মতো ডেকে নেব টলমলে হাওয়া, রৌদ্রের ছায়ায় মাছের চোখের মতো দিঘি ভালোবাসা, যার থেকে আলোক বর্ষ দূরে জন্মাবতী অচ্যুত হয়ে আছি, তাকেও ডেকে নেব বিপ্লবের উৎসবের দিনে। খুব বিখ্যাত কবিতা, বিশেষত এই লাইনটি তো খুব ফিরে ফিরে আসে বিভিন্ন সাহিত্যে, বিভিন্ন আলোচনাতে, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। তাই আমার দেশকে তো আমি এমন করে দেখতে চাই না, কেউই দেখতে চায় না, কিন্তু আমাদের দেখতে হয়েছে, আমাদের পূর্বপুরুষদের দেখতে হয়েছে। সেই দিন যেন আমাদের আর কখনো ফিরে না আসে, কোনো জাতির কোনো রাষ্ট্রের ফিরে না আসে আমাদের। তাই সেই তর্কদা যেটা বলছিলেন যে আমরা সতর্ক থাকবো, আমাদের তরুণ প্রজন্মের কাছে আমরা খুব সচেতন জীবনযাপন করব। আমরা যা বলছি যা করছি, যেভাবে আমরা আমাদের ভবিষ্যৎকে দেখতে চাইছি, আমরা সবকিছুর প্রতি খুব সচেতন হব, দায়বদ্ধ থাকব। এটুকুই আমাদের বার্তা তরুণ প্রজন্মের কাছে। আমরা কিছু পজিটিভিটি দিয়ে শেষ করতে চাই স্বাধীনতার প্রাককালে। তো তাই আবার তাপসদার কাছে ফিরবো। কিছু স্বাধীনতা তো উদযাপনের কবিতা, সিদ্ধার্থ দাকে কিছু বলার থাকে। না আমার কিছু না, তোমরা তো বললেই যে স্বাধীনতা, আমার যেটা মনে হয় যে স্বাধীনতার সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে হয়তো দুবেলা পেট পুড়ে খাওয়ার খেতে পেলেই সে ভাবে যে আমি স্বাধীন দেশে বাস করছি, একটা সুস্থ জীবনযাপন করার স্বীকৃতি পেলে সে ভাবে আমি একটা স্বাধীন দেশে বাস করছি। আমার যেটা মনে হয় যে একটা কিছু কিছু আমাদের কনস্টিটিউশনাল রাইট আছে, যে আমরা সংবিধান তো আমরা একদম উপরে রেখেছি, মাথায় রেখেছি। তো সেই সংবিধানের যা যা প্রাপ্তি হওয়া উচিত সংবিধান অনুযায়ী, সেগুলো যদি মানুষ পায়, মানুষ যদি শিক্ষা পায়, মানুষ যদি কর্মসংস্থান পায়, একটা স্বাধীন দেশের নাগরিকের বাক স্বাধীনতার কথা আমরা অলরেডি আলোচনা করেছি। আমাদের প্রয়োজন। তবে জেনজি কি বলবে আমি জানি না। জেনজির তরুণ প্রজন্মের কথা বলছি, প্রবাবলি আমরা জেনজির কথা বলছি, তারপরেও আবার এসেছে অন্য জেনারেশন চলে এসেছে, আলফা বিটা, বিটা জেন বিটা চলছে, আমার নাতি জেন বিটা। তো যাই হোক, তো এই জেনজি ভাবনা চিন্তা কিন্তু অনেকটাই আমাদের থেকে আলাদা। তাদের কাছে কারণ ওরা এই জেঠুদের দেখেনি, যে কথা অর্ঘদা বলছিল না, যে আমার জেঠু বা এদের দেখেনি। ওরা নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়েছে, স্বভাবতই ওরা ওদের ভাবনা চিন্তা অন্যরকম। তাদের কাছে হয়তো যে সারা পৃথিবীতে যেখানে খুশি যেতে পারি, যেখানে খুশি থাকতে পারি, যেখানে খুশি জীবনযাপন করতে পারি, সেটাই হয়তো তাদের কাছে স্বাধীনতা। পুরো পৃথিবীটাই একটা বিরাট একটা গ্রাম, সেটাই হয়তো একদিন স্বাধীনতার সংজ্ঞা হয়ে উঠবে। জানি না জেনজি কিভাবে চিন্তা করে, সেটা আমাদের চিন্তা ভাবনা থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের ইমোশনস গুলো তারা শেয়ার করে কিনা আমি খুব একটা নিশ্চিত নই। তাদের ইমোশনস গুলো কিন্তু আলাদা, তাদের আবেগ গুলো আলাদা, তাদের প্রায়োরিটিস গুলো আলাদা। সেই জন্য তাদের কাছে হয়তো সংজ্ঞা হবে যে সারা পৃথিবী আমার ঘর, সারা পৃথিবী আমার বাড়ি। এবং আমার কাছে অন্তত যে আমি যদি আমার দেশের মানুষ যদি
সব সব মানুষ শিক্ষার সুযোগ পায়, সব মানুষ যদি মানে যাদের দরকার কর্মসংস্থান পায়, দুমুঠো খেতে পায়, সমস্ত মানুষ মাথার উপর বর্ষাকালে একটা ছাদ থাকে, এই যে বেসিক রিকোয়ারমেন্ট গুলো এইগুলো যদি পায় মানুষ বিনা সুবিধায়, সেটাই স্বাধীনতা। আর কি স্বাধীনভাবে তবে যে- রাষ্ট্রের একটা সুরক্ষিত সীমান্ত, এটার সঙ্গে কিন্তু আমি বলতে চাইছি যে সবার আগে সেটার দরকার। রাষ্ট্রের যতক্ষণ আমরা দেশ বলে যে একটা ইউটোপিয়ার ভেতরে বাস করছি, আমার বাবার দেশ, আমার ঠাকুরদার দেশ, দেশ বলতে আমরা যা বুঝি আমাদের আবেগ দিয়ে, বাস্তবতা নয়। বাস্তবে হলো আমরা রাষ্ট্রে বাস করি বলতে বলতে থেমে গেলাম এটা এবং বলতে সেই রাষ্ট্রের সুরক্ষাটার সঙ্গে কিন্তু জেনজি যাই বলুক, আমি যেটা বললাম, আরসুলা ব্যাংক যে যাই হল বলে, যারাই করুক, জেনজি যাই করুক, রাষ্ট্রের সীমান্তের সুরক্ষাটা কিন্তু অত্যন্ত জরুরি। কারণ এটা অনেক কষ্টে, অনেক রক্ত ক্ষয়ে সেটা আমরা আজকে অর্জন করেছি। সেটা একেবারেই কিন্তু অবহেলার ব্যাপার এই যে নয়। জেনজি, এটা তো স্বতন্ত্র কোনো গোষ্ঠী না, আমরা করছি তাদের, আমরা তাদের অভিভাবক, পিতা মাতা, আমাদের এই পরের জেনারেশন তো ওরা। তাই স্বাধীনতা যে তুমি পেয়েছো, তোমার আজ স্বাধীনতা আছে, তুমি আন্দোলন করতে পারছো, তুমি অনেক কিছু করবার, এই যে স্বাধীনতা, এই স্বাধীনতা তোমার হয়ে কেউ অর্জন করেছে। মানে আজ যা তোমার হাতে তুলে দেওয়া হয়েছে, তার বিনিময়ে কিন্তু এত রক্তপাত, এত ত্যাগ বা এত ক্ষত রয়েছে তার গভীরে। এটা মনে করানোর জন্য বোধহয় আমাদের আজকে বসা বা এই যে আলোচনাগুলো, সেগুলো প্রয়োজনীয়। যে বারবার কিন্তু আমাদের ইতিহাস, যদি যেরকম সিদ্ধার্থদা খুব প্রিয় ছিল, আমারও ইতিহাস খুব প্রিয় বিষয় ছিল সবসময়তেই। ইতিহাস না জানলে আমরা ভবিষ্যতের দিকে সচেতন পা বাড়াতে পারি না। ইতিহাস জানাটা তাই খুব দরকার, যে আমরা যা পেয়েছি, যা পাচ্ছি, যা আমাদের আজ হাতের মুঠোয় রয়েছে, তা অতি সহজে মানে আজ সহজ মনে হলো, সেটা সহজলভ্য নয়, অনেক কিছুর মূল্যে সেটা আমাদের দিতে হয়েছে। তা তো আমরাই ওদের জানাবো, অ্যাজ প্যারেন্ট, অ্যাজ অভিভাবক, আমরাই ওদের জানাবো। আমরা যদি সচেতন হই, তবে বোধহয় ওদের এই যে রূপটা আমরা আজকে দেখছি, সবসময় তো খুব অ্যাকসেপ্টেড নয়, যেমনটা আমরা আজকের জেনজিকে দেখছি। অবশ্যই ভীষণ স্বাধীন, ওদের ভীষণ লজিক্যাল চিন্তা ভাবনা, খুব অ্যানালিটিক্যাল মাইন্ড। ওরা আমাদের মতন বললে ঠিক করে পায়ে হাত দিয়ে প্রণাম করে ফেলে না, তার আগে ওরা ভাবে যে এই সত্যি কি প্রণাম করার শ্রদ্ধা, ওরা ভাবে, ওদের মাইন্ড খুব অ্যানালিটিক্যাল। তো সেই স্বাধীনতা আমরাই দিয়েছি ওদেরকে, ওদের ভাববার স্বাধীনতা, ওদের চিন্তার স্বাধীনতা, সেটা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু তার সাথে আবার এটাও বলতে চাই যে ব্যালেন্স, যেই স্বাধীনতা তুমি পাচ্ছ, যা তোমাকে দেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে, তা কিন্তু অনেক কিছুর মূল্যে, বা সেটা যদি সীমা পেরিয়ে যায়, লঙ্ঘন হয়ে যায়, অপব্যবহার না আবার হয়। সে স্বাধীনতা, হ্যাঁ, সেটা আবার অন্য রূপ তৈরি হয়, তার আবার প্রতিফলনও অন্য রকম ভাবে হয়। তো সেইটাই আর কি বলার চেষ্টা করছি আমি। যদি তোমরা আরেকটু গুছিয়ে বলতে পারো আমার হয়ে, যে স্বাধীনতা কেমন করে মানে পেলেই যে সেটাকে তার তুমি যা তা করে ব্যবহার করতে পারবে, বা যেরকম ভাবে, স্বাধীনতার মানে খুঁজতে হবে স্বাধীনতার মানে, কিন্তু সেটাও তো এই সবসময় এইটার পারে মানে হচ্ছে কি, এক একজনের ক্ষেত্রে এক এক ভাবে সেটার সংজ্ঞা তৈরি। এই আর জেনজি নিয়ে যে কথা হচ্ছে, সেইভাবেই এটা হয়ে এসছে। কি স্বাধীনতার মানেটা একটা অবস্থানে মানুষ এক এক ভাবে ভেবেছে। ওই যে মানুষের কাছে দুবেলা খাবার জোটে না, তার কাছে দুবেলা খাবার জোটাটাই সবচেয়ে বড় স্বাধীনতা বলে, এটাই তো হচ্ছে। এটা ভাষাটা কিন্তু সেই জন্য একটা যে পুরো কংক্রিট একটা সংজ্ঞা এইভাবে দেয়া যায় না। সেটা তাহলে রবীন্দ্রনাথের কথাতেই যেতে হয় যে সব রকম দাসত্ব থেকে মুক্তি। এই যে অর্ঘ্য বললো যে আমি বন্ধুর সঙ্গে আড্ডা মারতে যাচ্ছি, এখানে যদি কেউ একটা নির্ভেজাল আড্ডা, অন্য কোনো বাজে কাজে যাচ্ছে না, সেখানে কেউ যদি একবার বলে, তাহলেই ওর মনে হবে যে আমি স্বাধীনতাহীনতায় আছি, এটা মনে হয়। আর একটা যেটা মনে হয় যেন এটা জানি না সিদ্ধার্থ কতটা একমত হবে বা অর্ঘ্য, তোমরা সবাই, এই যে ভোগবাদের দুনিয়া না, এটা অনেকটা বদলে দিয়েছে। আমি একটা ছোট্ট কবিতা পেলাম,
আসলে এই জন্য না এই সুমনাময় বিপদে ফেলে দিয়েছি, আবার একটা কবিতা বল। আমি কিন্তু এই যে স্বর্গ, আমি আর সিদ্ধার্থ বোধহয় একই জায়গায় আছি। আমার আজকে নাটক দেখতে যাওয়ার কথা, এখানে দুম করে বলে ফেলে আমি এখানে রয়েছি। কিন্তু এই যে আমাদের আজকে আলোচনা, স্বাধীনতা মানে যে শুধু ওই যে নিচে ফ্ল্যাটের নিচে পতাকা তুলে তারপর বড়া পাও আর জিলিপি খেয়ে ঘরে ফিরে আসা নয়। তা আজকে তো আমরা অন্তত নিজেরা নিজেদের মনে করলাম, যারা আজ আমাদের শুনছেন তারাও অবশ্যই আবার করে মনে করলেন যে হ্যাঁ আছে, এর পেছনে এত কিছু আছে, তাই আমাদের আরো সচেতন থাকা দরকার। হ্যাঁ তা বলতাম, শুনবো তোমার কবিতা। এই কবিতাটার নাম হচ্ছে বিয়োগ। জয়াশিস ঘোষ লিখেছেন। আমাদের বাড়িতে যেদিন ভাত রান্না হতো না, সেদিন গানের আসর বসত উঠোনে মাদুর পেতে। লেবু ফুলের গন্ধে অখিল বন্ধু মিশিয়ে একটা একটা করে গরাস মা মুখে তুলে দিতেন। ঠিক সেদিনই পাশের বাড়িতে মাংস রান্না হতো। মা শেখাতেন বিয়োগের আশ্চর্য রূপকথা। কম পড়লে শূন্য থেকে এক টেনে নিতে হয়। এই বিয়োগের আশ্চর্য রূপকথা বলার এখন কেউ নেই ভোগবাদের দুনিয়ায়। আমার চাই মানে চাই। এই যে ভাত নেই, সেই অবস্থাটাকেও মানিয়ে নিয়ে যে চলা যায়, এই কবিতাটা আমার ভীষণ ভালো লেগেছে। আজকের সঙ্গে কতটা প্রাসঙ্গিক হলো সেটা একটা আলোচনার বিষয় হবে, কিন্তু আমার মনে হয় এই ভোগবাদ আজকের দুনিয়ার অনেক কিছু সংজ্ঞা বা অনেক কিছু হিসেবপত্র বদলে দিচ্ছে, যার জন্য এই যে জেনজি নিয়ে আমরা যে কথাটা বলছি, তাদের চাহিদাটা আমাদের মতো হবে না। কারণ আমার অর্ঘ্য সিদ্ধার্থকে তো আমি পাড়ার ছেলে হিসেবে চিনি। আমরা পুজোর সময় জানতাম যে একসঙ্গে 2 সেট জামা কাপড় হবে, প্রায় সারা বছরে আর কোনো সিন নেই। একটা বাটার জুতো সেটা জোর করে ছিঁড়তে হতো, না হলে নতুন পাওয়া যেত না। এইভাবে আমরা বড় হয়েছি। তা আমাদের সঙ্গে এদের একটা তফাৎ থাকবে, এরা না চাইতে পেয়ে যায়। তো সবকিছু নিয়ে আমাদের হিসেবপত্র করতে হবে। সবাই অন্তত এইটুকু সজাগ থাকুক যে আমাদের যে সীমানা সেটা যেন সংরক্ষিত থাকে। আমরা আমাদের একটা দায়িত্ববোধ যেন থাকে, শুধু আমার ভালো আমার স্বাচ্ছন্দ্যতাই যেন একমাত্র শেষ কথা না হয়। সেটা যে কোনো জেনারেশনের কাছে এই আবেদনটা রাখতেই হয়। আর সেটাই আমার মনে হয়, স্বাধীনতা মানে তো রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাওয়া নয়। যেমন সৈয়দ মুস্তফা আলী বলেছিলেন, আফগানিস্তানের মানুষরা স্বাধীন, তারা রাস্তার মাঝখান দিয়ে নাকি হেঁটে যায়। এরকম স্বাধীনতার মানে তারা বলে, সেটা তো কখনোই নয়। তো সেইটা মানে সেই ব্যাপারে সজাগ একটা উচ্চারণ যেন সকলের থাকে। আমি একটা কথা বলতে চাই যে শেষ করার সময় এসে গেছে। আমরা তো 1 ঘন্টার জন্য বসেছিলাম, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। জাস্ট শেষ করার সময়ে বলি যে পূর্ব দিক থেকে পূর্ব পাকিস্তান থেকে যেসব মানুষ এসেছিলেন, আমরা সবাই তাদের কথা বলছিলাম। তাদের সবাইকে আমি বলছি না উদ্বাস্তু, সবাই অনেকেই এসেছিলেন, এসে এখানে মিশে গেছেন, জনস্রোতে মিশে গেছেন। ঘটি বাঙালের মধ্যে আর কোনো তফাৎ করা হয়নি, আমরা ছোটবেলায় কখনো করিনি। আমার বাঙাল অলরেডি আমি বলেছি। এবং একটা অদ্ভুত ব্যাপার যে আমরা জানি যে বাঙালরা ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে আর ঘটিরা চিংড়ি মাছ। আমাদের ঠিক উল্টো, আমি ইলিশ মাছের সাংঘাতিক ভক্ত, আর আমার বহু চিংড়ি মাছ খেতে পছন্দ করে, ইলিশ পছন্দ করে। তো এই যে একটা দুটো সংস্কৃতি, দুটো ভাষা, একটু বাঙালদের মানে পূর্ব বাংলার দিকে অনেক ডায়ালেক্ট আছে, সেগুলো সব একদম এসে যেন একটা মানে যেমন ওই হুগলি নদী গিয়ে পদ্মায় মিশে যাচ্ছে, আবার পদ্মার জল আর হুগলি নদীর জল যখন এক হয়ে যাচ্ছে, যেন সেইরকম একটা ব্যাপার হয়ে গেছে যে ওদিক থেকে পূর্ব দিক থেকে যারা এসছে আর সেটা তুমি করতে পারোনি। দেখো আমি অর্ঘ্য, আমরা চিংড়িও ভালোবাসি, ইলিশও ভালোবাসি, আমরা করতে পেরেছি। না সেটা তো এখন তো সেই রকমই হয়েছে। আমি এখানে বলবো আসলে তো আলাদা নয়, ছিল তো একই। মানুষ ভাগ করলে কি আর আলাদা হয়ে যায়? সেজন্য সেই আর কি
আসলে তো দুটো একই ছিল, সেজন্য। কিন্তু কোথায় বিপত্তিটা কোথাও হয়েছিল যে ওই পাড়টা, ওই যে কাঁটা তার দিয়ে বেঁধে যাওয়া হয়েছে, ওই জমিটাতে আমি আর পা দিতে পারবো না। যারা ওই জমিটা ছেড়ে এসেছিল, জমির মায়াটা যারা, মানে সে তো বিরাট মায়া, যারা জানে আর কি, আমি দাদুদের কথা বলবো, তাদের ওই বেদনাটা রয়ে গেছে যে সেই দেশটা, সেই জমিটাতে আমি আর পা রাখতে পারবো না, ওটা আর আমার নয়। তো সেটা একটা অন্যরকম। তা বাদে তো আমরা একই ছিলাম, এপার বাংলার মানুষ আর ওপার বাংলার মানুষ বাঙালি, তাদের ভাষা সংস্কৃতি সব তো একই ছিল। অন্তত ইস্ট বেঙ্গল ক্লাব তৈরি হতে পারলো, মোহনবাগান হতে পারলো। হ্যাঁ, তো আমরা আজ এখানেই শেষ করি আলোচনা। আমাদের দেওয়ার যা ছিল জানি না পৌঁছতে পারলাম। একবার সবাই মিলে বন্দে মাতরম বলে নি, বন্দে মাতরম। একদম একদম, বন্দে মাতরম। চলো একসঙ্গে বলো, তুমি 1 2 3 বলো সুমনা। বেশ কথা, বেশ কথা। 1 2 3, বন্দে বন্দে মাতরম। মাতরম। শুভরাত্রি। শুভরাত্রি।